আসসালামু আলাইকুম। সময় বদলেছে নাকি মানুষ বদলে গেছে? সম্পর্ক, বিশ্বাস ও বাস্তবতার টানাপোড়েনে আজ আমরা কথা বলবো সকলকে শুভরাত্রি এবং স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত রাতের আড্ডা নবম পর্বে। আমি মামুন খান আছি আপনাদের সাথে। পাশাপাশি আমাদের সাথে অতিথি হিসেবে আছেন এনামুল ভাই, আছেন শাহিন খান। আজ আমরা কথা বলবো এমন এক বিষয়ে যা হয়তো আমাদের প্রতিদিনের জীবনের গল্প, কিন্তু আমরা সেটা বুঝি না, অনুভব করি না, অনেক সময় প্রকাশ করি না। সময় বদলাচ্ছে, প্রযুক্তি এগোচ্ছে, জীবন দ্রুত হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো মানুষ কি সত্যি এগোচ্ছে নাকি শুধু নিজেকে ঘিরে ব্যস্ততা বা ব্যস্ত হয়ে পড়ছে? আগে সম্পর্কের মানে ছিল ভরসা, এখন যেন হয়ে গেছে শুধু সুবিধা। বিশ্বাস মানে ছিল আত্মা, এখন যেন হয়ে গেছে প্রয়োজন। আজকে আমরা খুঁজবো পরিবর্তনটা কি শুধু সময়ের দোষে না মানুষের নিজের হাতের তৈরি। আপনার ভাবনা, অনুভূতি ও অভিজ্ঞতা সবকিছুই আজকের আলোচনায় গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক আজকের রাতের আড্ডা। সময় বদলাচ্ছে নাকি মানুষ বদলাচ্ছে? আমাদের সাথে অতিথি হিসাবে আছেন এনামুল ভাই, আছেন শাহিন খান, আছে সুহান খান, আছে আমাদের সারোয়ার আজিজ। সকলকেই স্বাগতম এবং শুভেচ্ছা রাতের আড্ডায়। তো শাহিন সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ পাকের। এনামুল ভাই কি অবস্থা, কেমন আছেন? আমাদের সাথে আরো দুইজন যুক্ত আছে, কিন্তু তাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে জি হয়তো আসসালামু আলাইকুম। ঠিকভাবে আলহামদুলিল্লাহ ভালো কানেক্ট আছি। হতে ওয়ালাইকুম পারেনি। আসসালাম। সবাইকে শুভরাত্রি। এবং যারা শুনছেন আমাদের সবাইকে এনামুল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনি কি মনে করেন মানুষ সময়ের সঙ্গে বদলায় নাকি সময় মানুষকে বদলিয়ে দেয়? এনামুল ভাই। জি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। জি ভাই মামুন ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনি ভালো আছেন। জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা এবং শুভরাত্রি। আপনারা শুনছেন এবং যুক্ত আছেন এবং দেখছেন সবাইকে এবং যারা আমাদের স্ক্রিনে আমার বা আমাদের সাথে সালাম দর্শক হিসেবে আছে এবং তাদের জন্য কিছু কথা শুভেচ্ছা। বলবেন, এবং আপনারা যদি সম্ভব হয়, কষ্ট যদি না হয়, লাইভটি শেয়ার করে দিবেন। জি ইনশাআল্লাহ আমি অলরেডি লাইভ শেয়ার করেছি। জি মান ভাই ভাই আপনি বলেন, আমরা শুনছি। মান ভাই আপনাকে আমি প্রশ্ন করেছিলাম, আহ মানুষ সময়ের সঙ্গে জি বদলায় নাকি সময় মানুষকে বদলিয়ে ফেলে?
ধন্যবাদ মামুন ভাই। একটি সুন্দর একটি এবং যুগ উপযোগী বা সময় উপযোগী একটি প্রশ্ন আপনার সামনে এনেছেন। যারা যুক্ত আছেন শাহিন ভাই, সোহান ভাই সহ যারা এই অনুষ্ঠান দেখছেন বা যুক্ত আছেন, শুনছেন, সবার প্রতি আমার রইল সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের বদলেছে নাকি সময়ের সাথে মানুষ বদলে গেছে? জি আসলে দুটোই সত্য। দুটোই সত্য। সময় বদলে যাচ্ছে, বদলাইতেছে এবং হুম, হুম। সময়ের সাথে সাথে মানুষও বদলাইতেছে, এটা সত্য। এখন মানুষ সময় বদলানোর বিষয়টা ঠিক একরকম, আর মানুষের বদলানোর ধরনটা ভিন্ন ভিন্ন। মানুষ সবাই একই রকম ভাবে বদলাইতে পারতেছে না বা বদলাইতেছে না। প্রত্যেকে তার নিজস্ব আঙ্গিকে, নিজস্ব চিন্তা চেতনায়, নিজস্ব ভাবনায় মানুষ বদলাইতেছে। জি আমার সংক্ষেপে আমি যতটুকু বুঝি এটুকু বলা। জি শাহিন সাহেব, আগের দিনের সম্পর্কগুলো এত শক্তিশালী ছিল কেন? আর এখনের সম্পর্কগুলা অনেকটা ভঙ্গুরের মতো কেন জানি মনে হয়? আপনার কাছে এটা কি বিশ্লেষণ? ধন্যবাদ মামুন ভাই। আপনি সুন্দর একটা উপস্থাপন নিয়ে আসছেন। আর আজকের যে আলোচনাটা আপনি আমার সাথে আমাকে প্রশ্নটা ছুড়ে দিলেন, এটার উত্তরটা দেওয়ার আগে আমি আমার দুই বিজ্ঞ আলোচক, আপনি উপস্থাপক এবং আমাদের লাইভে যারা দেখছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। উপস্থাপক যদি আমাকে বলেন তাহলে উপস্থাপকদের মানে একটা বিব্রতকর পরিবেশে ফেলে দিতে হয়, কেননা আমি ওইরকম ভাবে উপস্থাপনা করতে পারি না। আমি একদম সহজ সরল ভাষায় যেইটুকু আমার নিজের এখতিয়ারে কোলায় বা মানে নিজে যেইটুকু বুঝি ওইটুকুর ভিতরেই থাকার চেষ্টা করি, ওইভাবেই এক্সট্রা অর্ডিনারি কোনো কিছুর ভিতরে আমরা যুক্ত হই না বা যুক্ত হতে পারি না আর কি, কেন জানি। এই যে আমাদের আজিজ সাহেবকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? শুভরাত্রি। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। দুই বন্ধুরা একসাথে এক প্ল্যাটফর্মে রাখলাম, সারোয়ার আজিজ এবং সোহানুর রহমান সোহান। আহ, তো দুজনকে স্বাগতম। ধন্যবাদ মামুন ভাই। বিশেষ করে আজিজ সাহেবকে খুব বেশি করে ইয়ে করতে হয়, কারণ আজিজ সাহেব তো এই আজকে আমাদের ফার্স্ট। আমরা বলছিলাম, শাহিন সাহেবকে প্রশ্ন করছিলাম, আগের দিনের সম্পর্কগুলা অনেক শক্তিশালী ছিল, আর বর্তমান আগের সময়ের সম্পর্কগুলো কেমন জানি একটু ভঙ্গুর টাইপের হয়ে যাচ্ছে, কেন? আগের দিনে আগের দিনের মানুষও তো শক্তিশালী ছিল, তাদের ইমানও শক্তিশালী ছিল। কষ্টটা এইভাবে, কারণ আগের দিনের সম্পর্কটা শক্তিশালী ছিল এই কারণে, ভাইয়ের বাড়িতে ভাইয়ের বাড়িতে বোনের যাতায়াত ছিল, বোনের বাড়িতে ভাইয়ের যাতায়াত ছিল, মামার বাড়িতে বাইকনাথের যাতায়াত ছিল। আমরা কি সেই সম্পর্কটা ধরে রাখতে পেরেছি? আমার ফুফুর বাড়িতে আমি কয়দিন যাই বছরে? আমি কয়দিন যাচ্ছি? আমি আমার নানার বাড়িতে কয়দিন যাচ্ছি? আমার বাড়িতেই তারা কয়দিন আসছে? এই যে একটা ব্যস্ততার ভিতরে আমরা পড়ে গেলাম, আমরা রয়ে গেলাম এই ব্যস্ততার একটা মায়া জালে। কারণ এখন তো কর্মের প্রয়োজনে আমরা সবাই সবার জায়গায়। আর তখন তো ছিল এত কর্মব্যস্ততা ছিল না, সবাই ছিল মায়ের বন্ধনে, একজনের বাড়িতে একজন না গেলে আসলে ভালো লাগতো না। এইগুলি এখন অতীত, কারণ এইগুলি আমরা আগেই বলছি যে আমরা যারা 90 দশক পার করে আসছি এই দিন আর ফিরে আসবে না। এটার জন্য আমরাই দায়ী, এটা অন্য কেউ ভিন গ্রহে কেউ এটা করে দেয় নাই। এটার জন্য আমরাই দায়ী। আমি আমার ফুফুর বাড়িতে যাচ্ছি না, আমার মামার বাড়িতে যাচ্ছি না, আমার মামা আমাদের বাড়িতে আসছে না। মানে এই যে না আসার একটা কালচার, এটা ইমানেরও আছে। এটা হাদিসের একটা সংজ্ঞা যে আত্মীয়র বাড়িতে বেশি দিন না গেলে সেই আত্মীয়রা টিকে না, এবং এটা গুনার কাজ। সুতরাং আমরাও নষ্ট করে ফেলছি, আমরাও কর্মরত জীবনে পড়ে গেছি। শুধু সময় নাই, সময় নাই, সময় নাই করতে করতে আমাদের দিন চলে যাচ্ছে। জি, সময় বের সেটার করে জন্য দিতে হয়। সেটার জন্য সেটার জন্য কারণটা কি শাহিন ভাই আমাদের সোশ্যাল
সোশ্যাল মিডিয়া আজিজ সাহেবকে দিয়ে এই প্রশ্নটা মানে এই প্রশ্নটা আগেও করা হয়েছিল। এটা আমরা আজিজ সাহেব যেহেতু আজকে নবাগত, শাহিন সাহেব এটা আপনি পাশাপাশি উত্তর দিবেন। এটা কি আমাদের সোশ্যাল মিডিয়ার এই যোগাযোগ বাড়িয়ে দিচ্ছে এটার জন্য, নাকি মানসিকভাবে দূরত্ব বাড়ছে? শাহিন সাহেব এবং সারোয়ার আজিজ দুজনেই মানে এটার বিশ্লেষণটা একটু করার চেষ্টা করবেন। এরপর আমরা বিশ্লেষণে যাব আমাদের এই এনামুল ভাই আর সোহান সাহেবের কাছে। এটার জন্য মামুন ভাই, ভাই আমি এটার জন্য প্রযুক্তিটাকে অনেকটা দায়ী করি, কারণ প্রযুক্তিটা অনেক দায়ী এটার জন্য দায়ী। কারণ এই যে আমাদের হাতে যে ফোনটা আছে অ্যান্ড্রয়েড ফোন, এটা দিয়ে আমি ধরেন আমার এক আত্মীয়ের বাড়িতে ফোন দিলাম, দিয়ে ভিডিও কল আমি তারা দেখলাম, হ্যাঁ কথা হয়েছে, তো দেখা গেছে যে আমি কথা হয়েছে, আমার তার সাথে দেখা হয়েছে, হ্যাঁ, আর যাওয়ার প্রয়োজন মনে করতেছি না। এই যে যাওয়ার পরে একটা আপ্যায়ন, এই আপ্যায়নটা আমি এই ভিডিও কলে দেখার পরে আমি এটা মিটে গেছে। হ্যাঁ, কথা তো হয়েছেই, না গেলেও চলবে, সমস্যা নেই। এই যে না যাওয়ার এই যে প্রযুক্তিটা আমাদেরকে অনেক শর্ট করে দিচ্ছে। আমি কিন্তু এর আগে একটা লাইভে আপনাকে বলছিলাম, যত নষ্টের মূল হলো আমাদের এই প্রযুক্তিটা। এই প্রযুক্তি আমাদেরকে এতটাই শর্ট করে ফেলছে, আমাদের এক ধরনের বন্ধুর করে ফেলছে। প্রযুক্তি নষ্টের মূল, এটা আসলে এইভাবে বলাটা ঠিক হবে না আমার মনে হয়। কারণ না, প্রযুক্তির কল্যাণে তো আজকে আমরা এই যে ৫ জন একত্রে এক এই যে জায়গায় বসে, এই যে এক একজন প্রযুক্তির এক এক জায়গা, কল্যাণে কেউ কিশোরগঞ্জ, কেউ নেত্রকোনা, কেউ ভোলা, কেউ ফরিদপুর, মানে এক এটা একজন আকর্ষণ এক ছিল এক ভাই। জায়গায়, কিন্তু এটা সবার প্ল্যাটফর্মটা এটা কিন্তু এক জায়গায়। এটার এটা তো অনেকটা প্রযুক্তির আকর্ষণ ছিল। কল্যাণেই। আপনি যখন প্রযুক্তি ছিল না, এটা একটা আকর্ষণ ছিল। এখন প্রযুক্তি আসার পরে আকর্ষণটা নষ্ট হয়ে গেছে ভাই। আপনি একটা জিনিস যখন দেখে ফেলবেন, তখন এই জিনিসটার প্রতি আপনার আগ্রহ থাকে না। আর জি যখন অদেখা জিনিসটা আপনি দেখতে যাবেন, এই যে অপেক্ষা রইলেন, এই অপেক্ষার টাকাটা অনেক শ্রেয় ছিল। আগের দিনের মানুষজন, এই বধুরা যখন তার স্বামীর কাছে চিঠি লিখতো, 15 দিন পরে চিঠিটা বা 10 দিন পরে চিঠিটা পৌঁছাতো তার বাড়িতে। একটা এই আগ্রহ যে ছিল, অপেক্ষার টাকা, উদ্দীপনা ছিল চিঠিটা পাওয়ার আশা। চিঠিটা খোলার আগেই মানে কেমন যেন একটা ব্যাকুলতা কাজ করতো। এখন এই প্রযুক্তি আমাদেরকে আধুনিকতা দিছে, কিন্তু আমাদের সেই মায়া মমতা আর সেই মুহূর্তের বন্ধনটা এনে দেয় নাই। প্রযুক্তি আমাদেরকে আধুনিকতা এনে দিয়েছে, কিন্তু আধুনিকতা নামে আমাদের জীবনটাকে শর্ট করে দিয়েছে। জি জি, আমার সোহান এখানে সাহেব, বিজ্ঞ আলোচক আছেন, একজন বিজ্ঞ সোহান আলোচক সাহেব, আসছেন, উনি এখন আজকে ভালো অনেক বলবেন এই চেষ্টার বিষয়ে। পরে আমরা আজিজ সাহেবকে আমরা কানেক্ট করতে পারছি, আপনার খুব কাছের একজন বন্ধু। তো তাকে স্বাগত জানিয়ে আপনার যে শাহিন সাহেব যে বললো, তার প্রেক্ষিতে আপনার মূল্যায়নটা কি? যে সোশ্যাল মিডিয়ায় কি আমাদের এই মানে সম্পর্কের দূরত্বটা তৈরি করে দিচ্ছে, নাকি দূরত্বটা কমিয়ে দিচ্ছে? সোহান সাহেব, এই নেটে আবার জি, সমস্যা। আপনাকে বলছিলাম যে সোশ্যাল মিডিয়া কি আমাদের সম্পর্কটা এই সম্পর্কের দূরত্বটা বাড়িয়ে দিচ্ছে, নাকি মানসিক দূরত্ব তৈরি করে দিচ্ছে? ধন্যবাদ মামুন সাহেব। এ, আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা তো আসলে সঠিক চিন্তায় যদি আমরা কথা বলি, তাহলে সোশ্যাল মিডিয়া আমাদের দূরত্বটা আসলে বাড়িয়ে দিয়েছে। আমার মনে বাড়িয়ে দেয় নাই, বরং সোশ্যাল মিডিয়া আমাদের সম্পর্কটাকে এগিয়ে দিচ্ছে, এরকমও বোঝা যায়। তো এর আগে আমি শাহিন ভাইকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। শাহিন ভাই যে এ, আমি এনামুল ভাই, আপনি কি শুনতেছেন? হ্যাঁ, শুনছি অবশ্যই। জি ভাই। শাহিন, হ্যাঁ, এনামুল ভাই, হ্যাঁ, হ্যাঁ, শুনতেছি ভাই, শুনতেছি ইনশাল্লাহ। এই শাহিন ভাইয়ের কথাগুলি কিন্তু মানে আমি তো শুনতেছি। পরে আসছি। জি, শুনতেছি আমি। নেট, বলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি তো পরে আসছি। আমার এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, জি, বুঝছেন, যে কারণে নেটে অনেকটা প্রবলেম করে। তো শাহিন ভাইয়ের কথা কিন্তু আমি শুনছি কিছুটা। খালি মামুর আমি বাড়ি আর শুনছিলাম, নানার বাড়ির কথাই কইছে। খালি ও, মামুর বাড়ি আর নানার বাড়ির কথাই কিন্তু সে বলছে, শ্বশুর বাড়ির কথা কিন্তু একবারও কইছে না, বুঝছেন। এই ব্যাপারে কিন্তু বাসায় গেলে তার খবরও আছে আজকে। শ্বশুর বাড়ির জাগের মতো যাইতেছে না, এই কথাটা কিন্তু কইছে না। যাক এনামুল ভাই, এটা একটা ভালো পয়েন্ট। এনামুল ভাই, জি, বর্তমান জি, সমাজে শুনতেছি, বলেন।
বর্তমান সমাজে বিশ্বাস শব্দটার গুরুত্ব কতটুকু যে বেড়েছে বলে মনে হয়, নাকি কমে গেছে? বা ধন্যবাদ কতটা মামুন রয়ে ভাই। গেছে বিশ্বাস শব্দটা? হ্যাঁ, পয়েন্টটা যে এটা, হ্যাঁ, একটা সার্বজনীন এবং বর্তমান সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এটা হলো বিশ্বাস। এই বিশ্বাস বিষয়টা বা শব্দটার উপরে আপনি প্রশ্ন রাখছেন এবং এটা যতটুকু সম্ভব আমার এই ক্ষুদ্র জ্ঞানে হয়তো ব্যাপক ভাবে বলতে পারবো না, কিন্তু আমার ছোটখাটো বুদ্ধি দিয়ে যতটুকু সম্ভব এখন বর্তমান সমাজে সবচেয়ে বেশি বেচা বিক্রি হইতেছে এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হইতেছে বিশ্বাসটা। হুম হুম এই বিশ্বাসের উপরে অনেক বেশি বেচা বিক্রি হইতেছে এবং তার ব্যবহারটা হইতেছে। যেমন প্রতিটা ক্ষেত্রে আমরা ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সব ক্ষেত্রেই কিন্তু বিশ্বাস শব্দটার ব্যবহার হইতেছে। বিশ্বাসের উপরেই কর্মকাণ্ডটা ঘটতেছে। এই কারণে বিশ্বাসের অবস্থানটা একটা জটিল আকৃতি ধারণ করছে। কোনো কোনো ক্ষেত্রে বিশ্বাসের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে, চরমভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে, এবং এই বিশ্বাসের কারণে অনেক সুবিধা মানুষ গ্রহণ করতেছে। যেমন আমরা যারা রাজনীতি করি, জি রাজনৈতিক সুবিধাজনক অবস্থানে আমরা যারা আছি, আমরা মানুষের বিশ্বাসকে নিয়ে একটা চরম সুবিধা ভোগ করতেছি। আর মানুষ সেখানে আমাদেরকে বিশ্বাস করার কারণে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে। মানে আমি এই জিনিসটি বুঝাই দিতেছি, বিশ্বাসটার সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এবং বিশ্বাসের অবস্থানটা বিশ্বাসের প্রকৃতিটা এবং অবস্থানটা অনেক বহুবিধ বহুবিধ রূপ আকৃতি ধারণ করছে। জি ব্যক্তিগত পারিবারিক ক্ষেত্র, বিশ্বাসের ক্ষেত্রে আমরা কিন্তু যেমন অনেক সময় এই মোবাইলের কারণে, মোবাইলে এখন মনে করেন একটু ভিডিওটা সংযুক্ত হয়েছে, এই কারণে হয়তো অনেক সময় আমরা ভুল কথাটা ভুল তথ্যটা দিতে পারি না, কিন্তু ভিডিও ছাড়া অডিও, শুধু অডিওর মাধ্যমে হলে কিন্তু আমরা মানুষকে সহজেই মানুষের বিশ্বাসটার উপরে আমরা খেলতে পারতেছি। ভুল তথ্যটা দিয়ে আমরা মানুষকে বিশ্বাসের জায়গাটাতে আমরা অবস্থান করতে পারতেছি। যেমন আমি যদি থাকি ঢাকা সদরঘাট, আমি বলতে পারতেছি যে আমি এখন মতিঝিলে আছি। এই যে বিষয়গুলা, এই ছোট ছোট বিষয়গুলা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের সুবিধা দিছে, আবার অনেক ক্ষেত্রে আমাদের চরম মানে ক্ষতির সম্মুখীন করতেছে। ক্ষতির সম্মুখীন করছে, রাইট। আমার মতে এই বিশ্বাস, হ্যাঁ, এই বিশ্বাসটার উপরে এখন খুব চরম ভাবে সবাই মিলে আঘাত করতেছে। মানে প্রচুর পরিমাণে এই বিশ্বাসের উপরে আঘাতটা আসতেছে, যে কারণে অনেক সময় মনে হইতেছে বিশ্বাস বোধ হয় আমরা যেমন অনেক সময় ঠাট্টা মস্করা করে আমাদের দেশে কেউ এই নাম যদি থাকে যে কি কয়, যেমন ধরেন সত্যবাবু আসেনি বা অমুক বিশ্বাস আসেনি, যে ক্ষেত্রমোহন বিশ্বাস আসেনি, বিশ্বাস তো গেছে ইন্ডিয়া, বিশ্বাস তো গেছে পাকিস্তান, এইরকম হ্যাঁ, এইরকম উচ্চারণ গুলা আমরা ঠাট্টা মস্করা করে অনেক সময় অনেকে কিন্তু মানে বলার সুযোগ সৃষ্টি হইতেছে। এটার কারণটাই হলো বিশ্বাসের উপরে মানুষ আমরা প্রত্যেকের জায়গা থেকে ব্যাপকভাবে আঘাত করতেছে বিশ্বাসের উপর। যেই কারণে এখানে বলা যাইতে পারে বিশ্বাসের অবস্থানটা একেবারে দুর্বল অবস্থায় এসে দাঁড়াইছে। বিশ্বাসের প্রকৃতিটা বা অবস্থানটা একেবারে নাজুক পরিস্থিতি দাঁড়ায়। এটা আমাদের জন্য, সমাজের জন্য সবচেয়ে চিন্তার বিষয় এবং ভাববার বিষয়।
আমার ছোট ক্ষুদ্র জ্ঞানে এই বিশ্বাসের যতটুকু বলতে পারলাম, আপনারা ভুল হইলে আপনারা ক্ষমা করে দিয়ে। হ্যাঁ মামুন ভাই। ভাই তো সোহান সাহেব, জি আপনার বলেন। মূল্যায়নটা শুনতে শাহিন চাচ্ছি ভাই বিশ্বাস বলবেন। সম্পর্কে। ওই যে নেটওয়ার্ক সমস্যা কিংবা ইলেকট্রিসিটি প্রবলেম যেটা আমাদের সরি, নিত্যদিনের আন্তরিকভাবে দুঃখিত। আসলে That is এই problem. আজকে অত্যন্ত আনন্দিত। অনেকদিন পরে, হ্যাঁ, এই হয়তো আরো কয়েকটা লাইফে আমরা জড়িত ছিলাম কিংবা কথা বলেছিলাম, কিন্তু আজকে এই মুহূর্তে আমি ভাবতেই পারি নাই যে এই আমি এই সুন্দর একটা চেহারা, হ্যাঁ, আমার প্রিয় বন্ধু সারোয়ার হোসেন আজিজকে দেখবো। হ্যাঁ, এটা আমি আসলে কল্পনাও করতে পারি নাই। তো আসলে অত্যন্ত খুশি হয়েছি সারোয়ার হোসেন আজিজ সাহেব এখানে আসাতে। ধন্যবাদ পাশাপাশি এ আমাদের খান বাহাদুর সাহেবকে। বিজ্ঞ আলোচক এনামুল ভাই আমাদের সাথে আছেন। এম আমাদের সাথে আরো ছিলেন এই আমার প্রিয় আরেকটা ভাই শাহিন ভাই, শাহিন ভাই। যার কণ্ঠে মাটির গন্ধ আছে বটে। হ্যাঁ, তো উনি খুব সুন্দর আলোচক। হ্যাঁ, ইভেন যারা দর্শকবৃন্দ আছেন সবাইকে আমার এ ধন্যবাদ। তো আমি যে বিষয়টা বলতেছি যে বিশ্বাস ছাড়া তো আসলে দুনিয়া চলে না। আপনি যাই কিছু বলেন, যাই কিছু করেন, বিশ্বাস রেখেই করতে হবে। তো আমাদের আসলে ভাই তো একটা কথা বলল যে যে বিশ্বাসের জায়গায় আজ বিশ্বাস নাই। হ্যাঁ, বিশ্বাসটা তো বিশ্বাসের সাথে আমরা বিশ্বাসের উপরে আমরা আঘাত করতেছি। এটা আসলেই বাস্তব। হ্যাঁ, ভাইয়ের কথাই তো লজিক আছে যে আমরা আ আ এখন সব সর্বশেষ আমি আগেও বলছিলাম, এখনো বলি যে আসলে আমাদের যে মেন্টালিটির যে প্রবলেমটা, আমরা এই নিজেদেরকে সঠিক রাখার চেষ্টা যদি করি তাহলে বিশ্বাসটা আমরা খুঁজে পাই। হ্যাঁ? কিন্তু আমরা তো আমাদের ভিতর থেকেই আমরা নিজেরাই চিন্তা করি যে কিরে এটা করা যাবে কিংবা করব না। হ্যাঁ? ওই লোকটা কি ওরকম, ওরকম কি মানে আপনি যাই কিছু করেন, সর্বশেষ আপনি যাই কিছু করেন, বিশ্বাস তো আপনাকে করতেই হবে। বিশ্বাস ছাড়া কিন্তু আপনি কিছু করতে পারবেন না। একটা আত্মীয়তা করতে যান, সেখানেও বিশ্বাসের প্রয়োজন আছে। একটা ব্যবসা-বাণিজ্য করতে চান, সেখানেও বিশ্বাসের প্রয়োজন আছে। আপনি যে একটা চাকরি নিতে চান, সেইখানেরও কথা বিশ্বাসের প্রয়োজন আছে। যাই কিছু করতে চান, বিশ্বাস ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না। এখন আমরা আসলে এত প্রয়োজনীয় একটা জিনিস এটাকে অবমূল্যায়ন করতেছি। কেন? আমাদের আমরা নিজেরাই নিজেদেরকে চিনতেছি না। বিশ্বাসটা কোথায় করব? জি যে কারণে এনামুল ভাই, আগে হুম, জি সোহান সাহেব, জি, আমরা গতকালকে কথা বলছিলাম জি ভাই। আমাদের এই যে অটো রিক্সা কিংবা অটো গাড়ির দৌরত্ব নিয়ে। আজকে আমাদের তারাইলের সংবাদ বা জনতার খবর, দৈনিক জনতার খবর, আমাদের অমর মোহাম্মদ অমর খান সানি একটা প্রতিবেদন করেছে। ব্যাটারি চালিত অটোরিক্সার রাজত্বে তারাল উপজেলায় তীব্র যানজট ও মানুষের চরম ভোগান্তি। মানে আমরা গতকালকে আমরা কথা বলছিলাম, এটা কাকতালীয় কি বা কিভাবে হলো আমি জানি না। গতকালকে আমরা কথা বলছিলাম আহ এটা নিয়ে, এই মানে গতকালকে টোটাল পর্বটাই ছিল আমাদের যে অটো গাড়ির যে দৌরাত্ম্য, অটো গাড়ির কারণে ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে যে তীব্র যানজটের ভোগান্তিতে মানুষের জীবনের যে বিধিব্যস্ত একটা অবস্থা তৈরি হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। এর থেকে পরিত্রাণের কি উপায়? আবার তাদেরকে যারা অটো গাড়ি চালাচ্ছে বা অটো গাড়ির সাথে ব্যবসায় বলেন বা নানান কর্মকাণ্ডের সাথে জড়িত, তারাও তো এটার উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করে। তাদেরকেও তো মাইনাস করার কোনো সুযোগ নাই, কারণ যেহেতু
আমাদের প্রেক্ষাপটটা বা বর্তমান পরিস্থিতিতে আমাদের কর্মসংস্থানের ব্যাপক ঘাটতি আছে, সেই ঘাটতিটা আমাদের অটো রিক্সা নিঃসন্দেহে পূরণ করে দিচ্ছে। এটা বলা মানে এই নাই কোনো, বাট তাদেরকে কি একটা নিয়ম বা একটা শৃঙ্খলার ভিতরে এনে তাদেরকে আরো যথাযথ নজরদারির মাধ্যমে এনে একটা স্বচ্ছ সুন্দর পরিবেশ কি তৈরি করার জন্য সংশ্লিষ্ট বিভাগ, সংশ্লিষ্ট দপ্তর, কর্তৃপক্ষ কি একটু কাজ করতে পারে না? যে আজ হিসাবে যদি এই ব্যাপারে কিছু মানে থাকে বা আপনার জানা বা আপনার থাকে। ধন্যবাদ মোহন ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এত সুন্দর লাইভ। আসলে কিন্তু আমি সবসময় মিস করি আপনাদের ফেসবুকে দেখি, কিন্তু মিস করি, কিন্তু এতটুকু সময় পাই না, এখন এতটুকু ডিউটির মধ্যে আছি, কিন্তু আপনাদের সাথে কথা বলবো দেখা, কিন্তু আজকে একটু ফ্রি আছি বলেই আমি ঢুকলাম। ধন্যবাদ। আসল কথা হচ্ছে ভাই, এই যে একটা কথা বলতেছেন অটো রিক্সা, অটো রিক্সা নিয়ে আমরা মাথা ব্যথা, কেন মাথা ব্যথা? একটা একটা জিনিস আমরা বইলে থাকি, এই অটো রিক্সা ব্যাটারি চালিত, ওইগুলা বিদ্যুৎ খাইতেছে। আমরা বিদ্যুতের ঘাটতি, অনেকটাই ঘাটতি, আমরা বিদ্যুৎ সঠিকভাবে পাচ্ছি না। একবার একবার চিন্তা করে দেখেন না, এই যে বড় লোকটা এসি চালায়, এসির উপরে চোখ করেন আপনি, আপনাদের এসির উপরে, এসি কি বিদ্যুৎ খায় না? হুম। বিদ্যুৎ খায় না। এই যে এসি চালায়, এই যে মনে করেন অটো চালায়, অটো চালকরা, একটা অটো চালকের উপরে 5টা 2টা 3টা লোক আছে, ছেলে একটা মেয়ে ফ্যামিলি জড়িত, এক কথায় একটা ফ্যামিলি 5 জন এভরিথিং। হইতে পারে, হ্যাঁ, একটা ফ্যামিলি 10 সদস্য কিভাবে হতে পারে। চলবে? আপনার কাছে, আপনার মোহন ভাই, একটা অটোওয়ালা মনে হয় আপনার পরিচিতই, আজকে 5 জন মানুষ আছে আমার সংসারে, আমি অটো চালাই। এই ক্ষেত্রে আপনার কাছে, আপনার সাথে আমার পরিচয় সম্পর্ক ভালো আছে মোহন ভাই। আমার ঘরে চাইল নাই, পোলাপান্ডি না খেয়ে বসে আছে, আপনি আমার 100 বা 200 টাকা দিলেন, পরের দিন কি আপনার কাছে আমি চাইতে পারবো? সম্ভব না। কখনো না, চাইতে পারবো না। সুতরাং এটা আমার একটা কর্ম, এইটারে ভাই এইদিকে গেলে এটা কিন্তু ঠিক না। কারণ না, না, বিষয়টা হচ্ছে, আমরা তো আমি বললাম, কর্মের বিপক্ষে না, আমরা 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 কর্মের বিপক্ষে কথা বলতেছি না বা অটো নিষিদ্ধের কথা বলতেছি না, আরেকটা কথা, তাদেরকে একটা যথাযথ যানজটের ব্যাপার, নিয়মের মাধ্যমে আমি এনে। একটা কথা বলি, আমি একটা কথা বলি, যানজটের ব্যাপার, যানজট কখনো দূর করা যাবে না, নিয়ন্ত্রণ কখনো যাবে না। কারণ আমি একটা ক্ষমতাশালী লোক, সন্তান, কি আমি আমার পাওয়ার আছে, এই রিক্সা ভিতরে ঢোক, অথবা একটা সীমা, মনে করেন একটা সীমানা ধার্য করে দিয়েছে, এই পর্যন্ত উঠে যাইবো, মানে আমার ক্ষমতা আছে বলে কিন্তু আমি বাজারে এটা আমি ঢোকায় পারতেছি, কিছু করবি না ঢোকা। এ, ক্ষমতা আছে, তখন আপনি তো আমার পিছন দিয়ে ঢুকবেন, এটা কখনো ভাই সম্ভব না। এটা যানজট থাকবেই, এটা কোন রকমে এরা নিয়ন্ত্রণ আনা যাবে না। রিক্সাগুলা আপনার ইমার্জেন্সি দরকার, এই মনে করেন কিছু নিয়ে আসছেন, বাজারে মনে করেন আপনি হাতে নিতে পারবেন না, আপনি বাজার সদাই নিচ্ছেন, অটো রিক্সা লাগবে বাসায় নিতে, তো সেই ক্ষেত্রে আপনি নিয়ে যাবেন ভিতরে, একটার পর একটা যানজট থাকবে, বাজারে তো এমনিতে হয় না, রিক্সা উঠে কিছু মালপত্র নিয়ে কেউ কি মাথায় মাথায় করে নিতে পারবো না, যানজটটা সবসময় থাকবে, যত চেষ্টা করেন এটা যানজটটা দূর করতে পারবেন না। খান দূর সাহেব, করতে খান পারবেন সাহেব, ক্ষণিকের জন্য। খান সাহেব, খান সাহেব, আমি এখানে একটা কথা বলতে চাই আজিজ সাহেবের কথার উপরে। এখানে যে বিষয়টা বলেন। আজিজ সাহেব হয়তো বুঝতে বিষয়টা, এ, আমরা কি বিষয়ে কথা বলছিলাম এটা আজিজ সাহেব হয়তো ক্লিয়ার জানে না। আমার মনে হয় আর কি আমাদের উদ্দেশ্য ছিল এটাই, যেটা আপনার প্রশ্নের উত্তর, আপনি যে প্রশ্নটা করছিলেন সেই প্রশ্নটা উত্তরটা এটাই আসে যে আমরা কিভাবে ও টু নিষিদ্ধে আমরা না, ও টু যারা চালায়
হ্যাঁ, তারা অটো চালাক, হ্যাঁ, ইভেন তারা মানে কেউ আমার মানে ভাই, কেউ বন্ধু, হ্যাঁ, 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 কেউ হ্যাঁ, ক্লাসমেট মানে কিংবা হ্যাঁ, আমি কোনো না কোনো ভাবে তারা আমাদের সাথে যুক্ত, আমাদের ফ্যামিলির একটা অংশ। আমরা হ্যাঁ, হ্যাঁ, তাদের তাদের বিপক্ষে না, তা- কিন্তু তা- তাদেরকে তার আমরা মানে জি, বলেন। তারা কিভাবে ভালো চলতে পারে, ইভেন তারা কিভাবে ভালো 2টা টাকা আয় করতে পারে, সেই তার উপরেই আমাদের দৃষ্টিটা ছিল। ইভেন যাতে রাস্তাঘাটে এ, আহ, দুর্ঘটনাটা যাতে কম হয়, আমাদের আলোচনাটা ছিল এরকম যে দুর্ঘটনা থেকে কিভাবে রেহাই পাওয়া যায়। আর কোনো অটো চালকের বিরুদ্ধে আমরা কথা বলি নাই, শুধু এতটুকু বলতে চেয়েছি যে অটো ড্রাইভারদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা যাতে করে দেওয়া হয়, সরকারের প্রতি আমাদের এই দাবি ছিল যে ওরা সোহান সাহেব, যাতে সোহান সাহেব, আমি একটা আইন সোহান সাহেব, আমি একটা প্রণয়নের কথা বলি সুবিধা আপনাকে। দেয়। আমি এই জায়গায় সোহান সাহেব, আমি একটা কথা বলি। এই যে হ্যাঁ, দুর্ঘটনাটার ব্যাপারে যে কথা বললেন, হ্যাঁ, দুর্ঘটনাটা বিষয়টা এটা কিন্তু তারা করে। একটা মনে করেন আনারি মানুষ, যাদের হ্যাঁ, বয়স কম নিয়ে এ, রাস্তায় নামছে, এরাই কিন্তু হ্যাঁ, দুর্ঘটনা করে। একটু প্রশাসনের লোকেরা যদি এরকম একটা আইন করে, এত বছর হইলে সে অটো বা রিক্সা যে কোনো একটা জিনিস নিয়ে বের হইতে পারবে। হ্যাঁ, যে আমাদের আমাদের আলোচনার তাহলে ভিতরে কিন্তু এটার ভিতরে আমি আমাদের আলোচনার আমি ভিতরে আমি এটাও একটা। হ্যাঁ, আমি আমি বললে নেই। কেন এই কথা বলছি? মনে করেন আমার যতটুক ধারণ, মনে করেন একটা আমি গাড়ি চালাইতেছি, আমার যতটুক সাহসে কুলাইবো, সামনে একটা কিছু পড়ছে, আমি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবো। আর যার বয়স কম, গাড়ি নিয়ে বের হয়েছে রাস্তায়, সে কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারবে না, তার সাহসে কুলাইবো না। এই কারণেই কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয়। এই দিকে যদি একটু নজর দেয়, ছোটরা, ছোট ছেলেরা অটো বা রিক্সা নিয়ে বের হইতে পারবে না। ওইরকম একটা আইন করলে দুর্ঘটনাটা আমি মনে করি কম হবে। হঠাৎ করে একজন বাচ্চারা দিচ্ছে অটো চালাচ্ছে, আর তো এরকমই আনারি মানুষ নিয়ে বের হইলেই এরকমই হবে। তো সুতরাং না, এটার দিকে একটু নজর শুধু দিলে হইব। শুধু বিষয়টা আজিজ সাহেব এরকমও না যে শুধু বাচ্চাদের বেলা তো একটা আছেই। আর একটা বিষয় হলো কি, যাদের বয়স 30, 35, 40 এরকম অনেক সময় দেখা গেল কি যে কাজটুকু করতো এটা আর করতে পারতেছে না, কিংবা সমস্যায় পড়ে গেল, পরে হঠাৎ করে একটা অটো নিয়ে বাইরে হয়ে গেছে গা। কিন্তু অটোটা নিয়ে বাইরে এলে পরে কি হয়, অটোটার ভিতরে কিন্তু 10টা 8টা লোক থাকে, বুঝছেন? সেই লোকের দায়ভার কিন্তু এই ড্রাইভারেরই নিতে হয়। কথা বুঝছেন? যেহেতু ড্রাইভার নিয়ে ছুটছে, হ্যাঁ, তো সুতরাং যতক্ষণ গাড়িতে প্যাসেঞ্জার থাকে, ড্রাইভারের উপরেই এটা নিয়ন্ত্রণ রাখতে হয়। তো মানে ওইখানেই আমরা কথাটা বলছিলাম, যদি একটা প্রশিক্ষণের ব্যবস্থা ওদেরকে করা হতো যে এইভাবে এইভাবে গাড়িটা আপনারা চালাইবেন, এই নিয়ম অনুযায়ী চালাইবেন, আমরা সেই ব্যাপারে একটু কথা বলছিলাম আর কি। হয়তো না, তাদের ভালোর জন্য আমরা একটা সোহান দাবি জানাচ্ছিলাম আর কি। সোহান সাহেব, এটা কিন্তু আপনি অটো বা রিক্সার ক্ষেত্রে এটা আপনি পারবেন না, অনেকগুলা এটা নিয়ন্ত্রণ। আমি যেটা বলছি, এটা যদি একটু নজর দেওয়া হয়, তাহলে মনে করেন একটু নিয়ন্ত্রণ আসবে। আর এইভাবে না, আপনি না, করে পারবেন না ওইটা অটো ওইটা রিক্সা। তো স্বাভাবিক যে প্রাপ্ত বয়স্ক ছাড়া এই যাতে এই একটা বয়সের সীমা না রাখা উচিত, কিন্তু ওইটাও প্রশিক্ষণের একটা ব্যাপার যে একটা সিএনজির যে ড্রাইভার তারাও কিন্তু ট্রেনিং প্রাপ্ত। এটা সিএনজির যে ড্রাইভার তারাও ট্রেনিং প্রাপ্ত। হম, হ্যাঁ, অবশ্যই। তো একটা সিএনজিতে প্যাসেঞ্জার থাকে 4 জন, একটা অটোতে থাকে 8 জন। হ্যাঁ, সেও কিন্তু কম না। তো ওইখানেও একটা প্রশিক্ষণের ব্যবস্থা থাকার দরকার আছে। এখন আমি আপনাকে বলি আরেকটা বিষয় যে কামসাব বলল যে আমাদের যে তারাইলের যে আলোচনাটা আসলো কিছুক্ষণ আগে, আমাদের তারাইল বাজারের যে অবস্থা অত্যন্ত সুন্দর একটা বাজার, ব্যবসা বা অনেক ধরনের ব্যবসা এখানে, ঠিক আছে? এরপরে এই আমরা তো আসলে কিছুটা ভাটি এলাকার সাইডে পড়ছে তারাইলটা। হ্যাঁ? তো ওইখানে দেখা যায় কি উম আ বিভিন্ন এ যে বিভিন্ন উপজেলা থেকে আমাদের এই তারাইল বাজারে বাজার করতে আসে। হ্যাঁ? কিংবা ওই দিক দিয়ে আসা যাওয়ার যে বিভিন্ন ক্ষেত্রে যে আমি দেখলাম যে গত পরশুদিন আমি দেখলাম যে ওইখান দিয়ে মদনের গাড়িগুলা আসতেছে। হ্যাঁ? ওরা সিলেট যাবে। হ্যাঁ? চিটাগাং এর গাড়িগুলা আসতেছে। হ্যাঁ? অনেক বড়, বড় যাত্রীবাহী বাস, ট্রাক এগুলি কিন্তু আসে।
এই আমাদের এই তারাইল বাজারের রুটে। এখন বিষয়টা হইছে আমাদের যে তারাইলের যে যানজটের যে বিষয়টা, আপনি তো চিনেন, আমাদের কান সাহেবও চিনে, তারাইল বাজারের অবস্থানটা জানে। তারাইল বাজারে কিন্তু অনেক বড়, বড় ব্যবসায় আছে। তো ওই যে আমাদের এই রাস্তা মেইন, আমরা কিন্তু তারাইল বাজারে যে অ্যা বড়, বড় যে ডিস্ট্রিক্ট গুলা যে ঢুকে, হ্যাঁ? অটো তো একটা জাম আছেই। অটো তো অটো, রিক্সা এগুলি তো আছেই। আর এই যে যখন একটা ট্রাক কোন রকম মাল নিয়ে ঢুকে, আমাদের কিন্তু ঢুকার পরে এই গাড়িটা কিন্তু মাল দোকানে নামায়া পরে কিন্তু আবার পিছনে ব্রেক করে। ও কিন্তু যে এদিক দিয়ে ঢুকলো, ওইদিক দিয়ে বাইরে আসলো। এরকম কিন্তু না। হ্যাঁ? যেহেতু এরকম না, যখন সে ব্রেক করে আসতে হয় পিছনে, হ্যাঁ? তখন কিন্তু এটা যানজট সৃষ্টি হয়। আর আমি দেখলাম ব্যবসায়ীরা এই তারাইলের যানজট কমাইতে গিয়ে যদি রাত্রের বেলা এই বড়, বড় ট্রাক গুলা ঢোকায় তারাইল বাজারে, হয়তোবা তেমন একটা জাম হইতো না। আরেকটা বিষয় হলো অটো রিক্সা তো আছেই। আমাদের যে ৩ টা পয়েন্ট আছে, যেমন আমাদের থানার মোড়, আমাদের তারাইলের যে থানার মোড়, জাউয়ার একটা রুট, আমাদের এই আ কিশোরগঞ্জ রোড, ইভেন বাজারের ভিতরে যে রুটটা, হ্যাঁ? এই ৩ টা মোড়, যেটা থানার মোড়, এইখানে কিন্তু একটা ট্রাফিকের প্রয়োজন। এখানে কিন্তু একটা ট্রাফিকও নাই। ঠিক আছে? যাত্রীর মতো যাত্রী ঢুকতেছে। হ্যাঁ? যে কারণে এইখানে ত্রিমুখী থাকাতে এইখানে কিন্তু একটা বিশাল জাম লাগিয়ে যায়। এক তো বাজারের মুখ, আরেকটা বাজার থেকে বাইর হইয়া যাওয়ার যাইতে রুটটা, আবার আমাদের এই তালজাঙ্গা আসার যে রুটটা, এইটার যে মোড়টা, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এইটা পার হয়ে আবার এই যে মাদ্রাসা মার্কেট, এখানে হইছে আড়ত। হ্যাঁ? এরপরে হইলো গিয়ে আপনার এই দাম্মে যাওয়ার যে রুট, এইখানে আরেকটা মোড়। এই ২ টা মোড়েই কিন্তু একটা ট্রাফিকের ২ টা ট্রাফিকের প্রয়োজন। এখানে কিন্তু ট্রাফিক পুলিশ থাকে না। হ্যাঁ? যে কারণে যানজটটা একটু বেশি হয় আরকি। আর শুধু অটোকে দোষ দিলেই হবে না। এখানে অটো রিক্সা যতটুকু মানে সেফ এ আসা যাওয়া করতে পারত। কিন্তু এখানে তো বড়, বড় গাড়িগুলা আমাদের ঢোকে। আজকে যখন সোহান বড়, সাহেব, বড় সত্যি গাড়িগুলা কিন্তু ঢোকে, অটো তখন রিক্সা ছিল পিছনে না। ব্রেক করে আসে। জাস্ট মানে সোহান সাহেব, আমি একটা কথা বলি সোহান সাহেব। আপনি যে বলছেন এই যে যানজটের কথা, একটা হচ্ছে রাত্রেবেলা অটো দিলে আপনার সাথে আমি একমত। এই যে ট্রাকগুলা ঢুকতে দিলে, এই যে ঢাকা যায় যেরকম আটটার পরে দেয়, আর তার আগে জি, যদি মনে করেন সন্ধ্যার পরে দেয়, তাহলে কিন্তু যানজট বাজে না। আর ট্রাফিক যে বলছেন, রেগুলার রেগুলার কিন্তু ট্রাফিক লাগবে না। বিশেষ করে এই মোড়ে যদি হ্যাঁ, এরকম একটা আইন করে দেয়, এই মোড়ে যে রিক্সা বা অটো বা হুন্ডার রাস্তার পাশে দাঁড়ায় থাকবো, ওদের জরিমানা দিতে হবে। তাহলে তো যানজট থাকে না। দুনো সাইডে, এক সাইডে হুন্ডারে ভাড়া মারতেছে, যানজট বাজায় রাখতো, আর এক সাইডে রিক্সা, মাঝখান দিয়ে দুইটা রিক্সা কি একটা গাড়ি আসলেই যানজট বেঁধে যায়। এইটা যদি দূর করে, তাহলে যানজটটা কমে যাবে। মানে বুঝতে এই পারছেন? জায়গাতে তারপরেও তারপরেও আমি তারাইলের যে যাত্রীবাহী গাড়িগুলা আছে, হ্যাঁ, অটো রিক্সাই বলেন, হ্যাঁ, সিএনজি বলেন, হ্যাঁ, বাস ট্রাক যাই ঢুকে তারাইল বাজারে, আমি অন্যান্য উপজেলা থেকে তারাইল বাজারে দুর্ঘটনাটা খুব কম হয়। অন্যান্য জায়গা থেকে যে এত গাড়ির পরেও হ্যাঁ, এটা ঠিক আছে। দুর্ঘটনা কিন্তু তারাইলে কম না, কম হয়। এই যেখানে ট্রাফিকই নাই, হ্যাঁ, কোনো আইন কানুন নাই, সেইখানেও কিন্তু কম হচ্ছে অন্য তুলনায়। হ্যাঁ, এর জন্য আমি তারাইলের এ সকল মানুষকে, তারাইলের যে এ অটো কিংবা সিএনজির যে আ ও ড্রাইভার সাহেবরা আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। উনারা উনাদের এক্টিভিটিস দিয়েই হয়তোবা এই দুর্ঘটনার থেকে বেঁচে যায়। হ্যাঁ? তো এইখানে জরুরি ভিত্তিতে আমি মনে করি যে তারাইলে এই ২ টা পয়েন্টে অন্তত ২ জন লোক, ২ জন ট্রাফিকের ব্যবস্থা যদি এই তারাইলের টিউনু মহোদয় আছেন, উনারা যদি মনে করেন যে না ২ টা জায়গায় যদি ২ টা ট্রাফিক দেওয়া হয়, তাইলে হয়তো না, তারাইলের আপনারা যানজট। এখানে কিন্তু আমরা আমরা মিস করে যাচ্ছি। আমরা এনামুল ভাইয়ের কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না। উনি একা, না, একা না, বসে থেকে যাচ্ছি তো, আসলে বোরিং ফিল করতেছেন। এনামুল ভাই, জি, জি। না, না, মানে না। জি, ওইখানে না, খান সাহেব, খান জি, সাহেব, জি, খান চলেন। সাহেব, খান সাহেব, হ্যাঁ বলেন, বলেন। মুরুব্বির মাইর তো শেষ রাইতে। আপনি এত ব্যস্ত হইছেন কেন? আমরা তো আমরা মায়ের শেষ রাইতে।
জি, আচ্ছা আলোচনা সুন্দর আলোচনা আনতেছেন, করেন, আসলে। জি, সোহেল সাহেব তবে বলেন। না কান সাহেব, আমি আমার মনে হয় তারপরেও আপনি যে আপনাকে প্রশ্নটা করছে, হ্যাঁ আমি জানি না কতটুকু বলতে পারছি, তবে আরেকটা পয়েন্ট আমাদের কাছে আছে। আমাদের যে এই বাজারের ভিতর দিয়ে, কারাইল বাজারের ভিতর দিয়ে যে বড় যাইতে যে নতুন একটা ব্রিজ হয়েছে, আজিজ সাহেব, জি জি, ওই বলেন। ওই ব্রিজটা উদ্বোধন হওয়ার পরে আমার মনে হয় অনেকটাই জাম কমে যাবে, কারণ বড় গাড়িগুলা ঢুকলেও আমাদের প্রবলেম হবে না, এদিক দিয়ে ঢুকবে ওই দিক দিয়ে বাইর হয়ে যাবে, কিংবা ওই দিক দিয়ে ঢুকবে এদিক দিয়ে বাইর হয়ে যাবে, তাইলে হয়তো বা যানজটটা অনেকটা কমে যাবে আমার মনে হয় আর কি। ঠিক আছে, ঠিক তো আছে। যাই হোক, আর আমি মনে এনামুল করি, ভাই, কি সংসাদ, আমি মনে করি কি এ, সন্ধ্যার পরে গাড়ি বাজারের ভিতরে ঢোকাটাই হচ্ছে সবচেয়ে বেটার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটা এই ওইটা যে একটা আমাদের এক- যারা ব্যবসায়ী আপনি আছে, যারা আপনি ব্যবসায়ী তো আছে জানেনই, ওনারা যদি চিন্তা আপনি করে, তো জানেনই বাজারের ভিতরে যদি একটা গাড়ি ঢুকে আধা ঘন্টা দামে, মিনিমাম আধা ঘন্টা দামে পর লাগে, আধা ঘন্টা বসে থাকতে হয়, এটাই সবচেয়ে খারাপ লাগে। এই তখন কিন্তু সমস্যাটা। আমাদেরও হুম, রাগ হয়, এই ডিস্ট্রিক্টটা কেটা ঢুকাইছে, হ্যাঁ এই কেটা ঢুকাইছে, আমরা কিন্তু এরকম বলি। হ্যাঁ অনেকে, আমি না শুধু, অনেকের মুখে আমরা শুনি যে এই কোন দোকানদার এটা ঢুকাইছে। আসলে ওনাদের ওই যারা ব্যবসায়ী আছেন, বড় বড় ব্যবসায়ী আছেন, ওনাদের উচিত ওনারা যেন সন্ধ্যার পরে এই গাড়িগুলা ঢুকায়। হুম, ঠিক কারণ আছে। বাজারের ভিতরে অনেকগুলা প্রতিষ্ঠান আছে, থানা আছে, স্কুল আছে, হ্যাঁ যাই হোক, এই তারালে যেহেতু দুজন পেলাম, আহ, এর জন্য আহ, সেই সেই সূত্রে আমি একটা এই বর্তমান প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটের এই আমাদের যে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ডক্টর এম ওসমান ফারুক মহোদয়কে দেওয়া হয়েছে, মনোনয়ন অলরেডি তাকে সিলেক্ট করা হয়েছে। তো ওভারঅল রাজনৈতিক পরিস্থিতি কি তারাইলে, যদি আপনাদের কাছে আপনাদের জানা থাকে, কিংবা আপনারা যদি একটু বিশ্লেষণ করতে পারেন, যদি পসিবল হয়, মানে এখানে চাপাচাপি বা জোরাজোরির কিছু নেই। কান সাহেব, আসলে এই আজিজ সাহেব বোধহয় আমার জানা মতে ইতিমধ্যে বাড়িতে নাই, হ্যাঁ উনি একটা আমার জানা মতে উনি আর বোধহয় একটা ব্যবসা উনি জড়িত হয়েছেন। আল্লাহ চাইতো ওনার ব্যবসা ভালো করুক, অনেকদিন যাবত ওনাকে দেখি না। আর আমিও তো আসলে এই যে একটা কাজে ব্যস্ততায় থাকি, হ্যাঁ রাজনীতি করার মতো সময় এখন থাকে না হাতে, হ্যাঁ। আর এই বিষয়টা হইছে, এটা আসলে আমি যেটা দেখলাম যে গতকালকেও দেখলাম যে কোন জায়গায় জানি খুব মারামারি হচ্ছে, কিংবা আগুন লাগায়া দিচ্ছে, ঠিক আছে, মনোনয়ন না পেয়ে। তো আমাদের এটা কি তাড়াইল করিমগঞ্জ, তারাল আমি করিমগঞ্জে নাকি? না এটা না কি অন্য তারাল করিম জায়গায়, অন্য আমি আমি জায়গায়? সেটা অন্য জায়গায়। আমি সেটা বলতেছি যে অনেক জায়গায় আমি দেখলাম আর কি, এটা ফেসবুকে দেখছি, হ্যাঁ। তবে এই আমাদের তাড়াইল করিমগঞ্জে ডক্টর ওসমান ফারুককে মনোনয়ন দেওয়াতে তারাইলের যে বিএনপির নেতৃবৃন্দরা আছে এরা আনন্দ রেলি করছে, এটা আমি দেখছি। জি, এটাই জানার ছিল। জি, জি 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 জি, সারোয়ার হোসেন এনামুল আজিজ ভাই, সাহেব, আমার মনে হয় যে এ, এ, উনিও হয়তো বা ফেসবুকে এরকমই দেখছে, তাই না? আজিজ সাহেবের হয়তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তো সেই ফাঁকে আমরা আবার এনামুল ভাইয়ের কাছে আমরা যাই। এনামুল ভাই, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের দুই আলোচকেই কথা জি বলছিল তারালের আহ, জি। বা আঞ্চলিক বিষয়টা নিয়ে, মানে কিভাবে তারা এই ওভারকাম করতে পারে, এটা তাদের ভিতরে একটা কথোপকথন হচ্ছিল। তো আমাদের যে যথারীতি যে প্রশ্ন ছিল, আমরা সেই প্রশ্ন ফিরে যাচ্ছি, যে পারিবারিক বন্ধন, সামাজিক সম্পর্ক টিকিয়ে রাখতে আমরা ব্যক্তিগতভাবে কি ভূমিকা রাখতে পারি? ধন্যবাদ মামুন ভাই, একটা জটিল বিষয় আছে। সম্পর্ক টিকিয়ে রাখার তো আসলে এটা নির্দিষ্ট কোনো মাধ্যম বা নির্দিষ্ট কোনো পলিসি নেই। প্রত্যেকের ব্যক্তিগত অবস্থান থেকে এবং তার পারিবারিক
সুযোগ সুবিধা বা ভৌগোলিক অবস্থান সবকিছু মিলে, পারিপার্শ্বিক অবস্থা মিলে উনি কিভাবে টিকায় রাখবেন বা এই সম্পর্কটা কিভাবে ঠিক রাখবেন বা কিভাবে সম্পর্কটা স্থায়ী হবে বা চলমান থাকবে, এটা আলাদা আলাদা ভাবে নির্ভর করে, প্রত্যেকের ব্যক্তিগত অবস্থানের উপরে নির্ভর করে। এখন এখানে আসলে কমন কোনো পলিসি নাই, কমন কোনো বিষয় নাই। সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য সবাই তো আন্তরিক চেষ্টা করে, কিন্তু বাস্তবতা হয়তো প্রত্যেকের জীবিকার তাগিদে, ব্যক্তিগত অর্থনৈতিক চাহিদা বা পারিবারিক খরচ মেটানোর তাগিদে মানুষ হয়তো ব্যস্ত থাকে, হয়তো সবাই সবসময় সঠিকভাবে সব কাজটা সুন্দরভাবে হয়তো করতে পারে না, কিন্তু পরবর্তীতে হয়তো আবার এটাকে মিলানোর চেষ্টা করে বা এটারে এই গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করে। এখানে আসলে বর্তমান পরিস্থিতি, প্রত্যেকের ব্যক্তিগত আপনি বলতেছেন পরিস্থিতি, ব্যক্তিগতভাবে কোনো ভূমিকা রাখার কোনো এটা সুযোগ আসলে নাই। না, কমন কোনো সুযোগ নাই, মানে ব্যক্তিগতভাবে এটা প্রত্যেকের আলাদা আলাদা বিষয়। জি একজন আজিজ সাহেব, হ্যাঁ, একজন প্রত্যেকের কে কিভাবে ঠিক রাখবে এটা প্রত্যেকের আলাদা আলাদা পলিসি। এটা সবাই একই পলিসিতে রাখবো এরকম কোনো সুযোগ নাই। জি আজিজ সাহেব, এনামুল ভাই বলছিল যে কমন কোনো সুযোগ নাই, তো আপনিও কি তার কথার সাথে মানে একমত? আপনি প্রশ্নটা আপনাকে আবারও করছি, পারিবারিক বন্ধন ও সামাজিক সম্পর্ক টিকিয়ে রাখতে ব্যক্তিগতভাবে আমরা কি কোনো ভূমিকা রাখতে পারি? ভূমিকা বলতে কি বলবো, পারিবারিক সম্পর্ক, এই যে অ্যানুয়াল ভাই যা বলছে না, এটা কিন্তু বাস্তব, এটাই কিন্তু সঠিক। অ্যানুয়াল ভাইয়ের সাথে কিন্তু আমি একমত কথা বলার জি জন্য। সোহান সাহেব। আরে মুরব্বীর সাথে আমিও একমত ভাই। যাক, ঠিক আছে সোহান সাহেব, তাহলে আপনি এটা একমত, তাহলে আপনার কাছে আসি। মূল্যবোধ, শ্রদ্ধা এবং সহানুভূতি এগুলো কি কোনো কারণে হারিয়ে যাচ্ছে, না নতুন রূপে ফিরে আসছে কিংবা নতুন রূপ নিচ্ছে? মূল্যবোধ, শ্রদ্ধা, সহানুভূতি জি, এগুলো কি হারিয়ে যাচ্ছে নাকি নতুন রূপে নতুন ভাবে আবির্ভাব ঘটছে? জি এনামুল ভাই, আপনাকেও। আসলে বিষয়টা হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের অনেক কিছুই তো পাল্টে যাচ্ছে। আপনি একটা জিনিস দেখেন, আমরা ডিভাইডেড দেখবেন হয়। খাবার দাবার সহ কাপড় চোপড় সহ চলাফেরা সহ অনেক কিছুই তো চেঞ্জ। আমরা আমাদের বয়সটাও তো কম হয় নাই। হ্যাঁ, তো আমরা এই বয়সে যা দেখছি, আমরা যখন ছোট আমরা দেখতাম যে মুরব্বীরা শক্তির কেমনে ভারসাম্য চলাফেরা রক্ষার্থে করতো। শক্তির দিকে ধাবিত হলে অন্যদিকে শক্তি কমতে থাকে নাকি, এটাই? জি, জি, জি। জি এনামুল এখন ভাই। এই জি ভাই, জি বলেন। মূল্যবোধ, প্রশ্নটা আমি ভালো শ্রদ্ধা করে বুঝি এবং নাই। সহানুভূতি এগুলো কি আমরা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে নাকি নতুন রূপে নতুন ভাবে নতুন আঙ্গিকে ফিরে আসছে? শ্রদ্ধা, মূল্যবোধ বা শ্রদ্ধা নাকি কথাটা? হুম হুম, হ্যাঁ হ্যাঁ, জি, জি। কারণ না, আপনি বিজ্ঞজন। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে কি, শ্রদ্ধার ক্ষেত্রে শ্রদ্ধা সবাই করতেছে, কিন্তু এখানে একটু এটা কি বলে, একটু ভাটা পড়ছে, এটা সত্যি। আসলে অনেকে আছে, এখানে এখানে সমস্যাটা কি চাইতে যদি হয়, বাটা পড়ে থাকে কেন? মূল জায়গাটা হইলো কি, এখন যারা আসলে হ্যাঁ ভাটা পড়ছে, এটা হইলো এটার কারণ অনেকগুলা। একটা হইলো আপনার পারিবারিক কিছু সমস্যা, আরেকটা হইলো এখন যে শিক্ষা শিক্ষা ব্যবস্থা, হুম হুম, শিক্ষা ব্যবস্থায় যিনি শিক্ষা দিতেছেন উনি নিজেও কতটুকু
ওই ব্যাপারে জানেন বা বলার প্রয়োজন কিনা। ওনারা তো আসলে এই শিক্ষার যারা শিক্ষা দিতেছেন শিক্ষকরা, আমি ওনাদেরকে সম্মান রেখে বলতেছি, ওনারা ভুল বোঝার কোনো সুযোগ নাই, কিন্তু শিক্ষকরাও কিন্তু আসলে কিছুটা চাপের মুখে। কিরকম চাপের মুখে? শিক্ষকরা কিন্তু এখন, আমরা আগে যেভাবে শিক্ষকরা যেভাবে সময় দিছে ক্লাসে, এখন কিন্তু হুম, হুম। শিক্ষকরা সেইভাবে সময় দিতেছেন না বা সময় দেওয়ার সুযোগ পাইতেছেন না। আসলে ওনাদের বর্তমান জীবিকার তাগিদে এবং এই, পরিবারের ব্যয় নির্বাহ করতে গিয়া তো বিভিন্ন অন্যান্য এই শিক্ষা প্রতিষ্ঠানের থেকে উনি কিন্তু আরো অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে, টিচিং এর সঙ্গে যুক্ত থাকেন। সেই কারণে প্রত্যেকটা ক্ষেত্রে কোনো কাজটাই ওনার 100% পরিপূর্ণভাবে উনি করতে পারতেছেন। শুধুমাত্র স্পেসিফিক কিছু বিষয়, একটা দুইটা অঙ্ক করার লাগে বা 10টা অঙ্ক আছে, এই 10টা অঙ্ক আজকে দিয়ে গেলাম, এই কাজটা তোমরা করো, এইভাবে কেউ কিছু বুঝতে পারছে কিনা, আর কোনটা বুঝলেন না, কোন জায়গাটা বুঝলেন না, এই জায়গাটা বুঝাই দিয়ে কিন্তু উনি আর একটা ক্লাসে চলে যেতেন। মানে একই সঙ্গে উনি অনেকগুলা কাজের সঙ্গে জড়িত হয়ে যেতেছে, যে কারণে আনুষঙ্গিক যে বিষয়গুলা, যে পাঠ্যপুস্তক এবং নির্দিষ্ট লেখাপড়ার পাশাপাশি যে নিয়ম কানুন, আদব কায়দা বিষয়গুলো যে শিক্ষা দেওয়া লাগে, বা এই একজন এই শিক্ষক আসলে বা একজন মুরব্বী আসলে যে দাঁড়ানো লাগে, বা একজনকে সালাম দেওয়া লাগে, বা একজনের পায়ের একজন বসা আছে ওনার উপরে দিয়ে ডিঙ্গাইয়া যে যাওয়া তা ঠিক না, এই যে বিষয়গুলা শিক্ষা দেওয়ার যে সময়টা আসলে একজন শিক্ষকের কাছে কাছে থাকতেছে না। এই সমস্যার কারণে যে যে আজকে মা, উনি নিজেই এই বিষয়গুলো শিখতেছেন না, জানতেছেন না, বুঝতেছেন না, তাইলে উনি ওনার ওনার সন্তানকে কি শিক্ষা দিবেন? এই যে সমস্যাটা, এই যে গ্যাপটা সৃষ্টি হইতেছে, মানে বিভিন্ন বিষয়গুলার, ছোট ছোট বিষয়গুলার যে গ্যাপ সৃষ্টি হইতেছে শিক্ষার হুম, হুম। ক্ষেত্রে, এই গ্যাপটার কারণে যখন জেনারেশন, আরেকটা জেনারেশন গ্যাপ হইতেছে, যেমন আমার পরে আমার সন্তানরা, আমার সন্তানরা পরে তার তার সন্তানরা, এই যে আজকে কম শিখলো, আমি কম শিখলাম, আমি কম শিখাইলাম, আমি আরো দুইটা কম শিখাইলাম, তারপরে দেখা গেল অর্ধেক, মানে 10টা বিষয়ের মধ্যে ওই যে লাস্ট ম্যান, তিন এটা কি বলে, থার্ড জেনারেশনে আইসা এটা হয়েছে মাত্র 2টা জিনিস উনি শিখলো, বাকি 8টাই কিন্তু তার মধ্যে গ্যাপ হয়ে গেল। এই গ্যাপটার কারণে আসলে এই এখানে ব্যাপারটা কি সমস্যাটা, এরকম, এক আমরা পুরুষের বাহ্যিকভাবে পরের তখন জন আরেক পুরুষ এসে খায়, আরেক পুরুষ এসে দেখে খাবার কিছু নাই, আমার 3 পুরুষ। ব্যাপারটা কি অনেকটা যে এরকম এই পর্যায়ে বিষয়টা নাকি? এইরকমই, মানে বিষয়টা অনেকটা এইরকম, বিষয়টা অনেকটা এইরকম, মানে এখানে এই কারণে আসলে যে এই আপনার শ্রদ্ধা কমে গেছে বা এই বুথগুলা নাই তা না, আসলে এই বিষয়গুলা মানে অ্যাক্টিভ থাকতেছে না, বা এই বিষয়গুলা কিভাবে প্রদর্শন করা, এই প্রদর্শনের বিষয়গুলা সে জানতেছে না বা বুঝতেছে না কিভাবে করা। এটাই হলো প্রবলেম। এখানে আসলে দোষটা এই কাউকে এককভাবে দেওয়া যেতেছে না, এই দোষটা কিন্তু আমরা নিজেরাও দায়ী। যে আমরাই প্রযুক্তি কি শিখাইতে কি পারতেছি না, আমাদেরকে বুঝাইতে পারতেছি না, তাইলে একঘেয়েমি করে আর কি? দিচ্ছে? প্রযুক্তি জি, প্রযুক্তি প্রযুক্তি কি আমাদেরকে একঘেয়েমি জি। করে দিচ্ছে, এনামুল ভাই? এটা জটিল প্রশ্ন। জি ভাই, একগুঁয়েমি কইরা দিছে, এটা কিভাবে বলবো? সোহান সাহেব, এই একগুঁয়েমি কথাটা তো আসলে হ্যাঁ, আমি বুঝতে পারতেছি না এই মুহূর্তে, আমি প্রিপেয়ার্ড হয়ে নি। সোহান ভাই একটু বলেন, আমি একটু প্রিপেয়ার্ড হয়ে নি, কি বলবো? বুঝি নাই কান সাহেব। প্রযুক্তি মানে আমাদের এই বাল্যবন্ধু একজন কমেন্টস করেছে, প্রযুক্তি আমাদেরকে একঘেয়েমি করে দিচ্ছে। হুম, এটাই তো স্বাভাবিক যে উম, এখন আমি আপনাকে এটা কথা বলি শুনেন তো। আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে এই শ্রদ্ধা সম্মান বিশ্বাস সবই সব ঠিক জায়গায় আছে, কিন্তু আমাদের ভিতরেই একটা দূরত্ব আমরা সৃষ্টি করে দিচ্ছি। এখানে একটা জিনিস আপনি দেখেন, একজন ডাক্তার আমরা দেখতাম, হ্যাঁ, তখন তো এত বাদ্যযন্ত্র ছিল না, হ্যাঁ, এ, এ, দেখতে একজন ডাক্তারের কাছে যদি যায়, একটা রোগী যাইতো, তাহলে উনি কাছে বসায় শুনতো তোমার কি কি সমস্যা, যে এই সমস্যা, এটার উপরে
একটা প্রেসক্রিপশন করতো, হাতে ধরতো, ধইরা কইতো যে এই অসুখটা হইছে। হ্যাঁ? তোমার তো Yes. এই সমস্যাটা হইছে। হ্যাঁ? একটা এ এ এ এ একটা ডেলিভারি রোগী যদি যাইতো, হ্যাঁ? যাওয়ার পরে কইতো যে তোমার তো ছেলে হবে। রোগীটাকে ধইরে বলতো যে তোমার তো ছেলে হবে। ঠিক ছেলেই হয়ে গেছে। হ্যাঁ? এই তো তোমার তো মেয়ে হবে, ঠিক মেয়েই হয়ে গেছে। তখন ওরা চিন্তা করতো, গ্রামের মানুষ বলতো যে, "ইব্রা দেখছোস ডাক্তার কত ভালো। উনি বলছে যে ওটার ছেলে হইছে। এই লক্ষণটা ছেলে হওয়ার, ওই ছেলেই হইছে।" ঠিক আছে? এই যে একটা বিশ্বাস তার উপরে জন্মেতো। ঠিক আছে? এখন আপনি ডাক্তারের কাছে যান। যাওয়ার পরে আপনাকে তো দেখবেই না। দূর থেকে বলবে, "আলট্রা কইরা আসছো?" হ্যাঁ, হ্যাঁ। হুম, তুমি আগে একটা আলট্রা কইরা আসো, রক্তটা পরীক্ষা কইরা আসো। হ্যাঁ, এই যে টেস্ট-মেস আবির-গাবির দিলে পরে গিয়ে এখন বিষয়টা হইছে এই যে উনিও কিন্তু হয়তো উনি আগের ডাক্তাররা তো আগে গ্রামের যে ডাক্তারগুলা ছিল এতটা লেখাপড়া ছিল না, এতটা জানতো না, এতটা শিখছে না। বলতে গেলে হাতুড়ি ডাক্তারেরা। তারপরেও এদের হুম। অভিজ্ঞতাটা এরকম ছিল, এদের সুনামটা এরকম ছিল। এখন যে ডাক্তাররা অ্যা এত কিছু যাওয়ার পরে আপনারে পরীক্ষা-নিরীক্ষা কইরা যে রোগটা আপনার শরীরে যে অসুখটা হইছে সেটার চিকিৎসাই করতেছে। উনিও কিন্তু ভালো। উনিও এই সঠিক চিকিৎসাটাই করতেছে। কিন্তু ওইখানে আমাদের বিশ্বাসটা কম। ওইখানে কিন্তু আমরা বিশ্বাসটা কম। এত পরীক্ষা করার বিশ্বাসটা কমে পরেও গেছে। আমাদের বিশ্বাসটা কমে গেছে। উনি কিন্তু চিকিৎসাটা কিন্তু সঠিকই দিচ্ছে। কারণ আপনার এই আপনি গিয়ে এনামুল ভাই, বলতেছেন আমার তো ভাই শরীরটা ভালো লাগতেছে না। কিন্তু কেন ভালো জি, লাগতেছে না? উনি লক্ষণটা দেখে আমরা কি কয়েকটা যা লক্ষণ আমরা দেখে আমরা যা করি তা কি পরিকল্পনা মাফিক করতে পারি? যেমন আজ থেকে ১০ বছর, ২০ বছর, ৫০ বছরকে সামনে রেখে বা ১০০ বছর সামনে রেখে পরিকল্পনা মাফিক কি কোনো কিছু করি? নাকি হুট করে মাথায় আসলো, চিন্তা ঢুকলো, এটা কি আমরা মানে কাউন্ট করে এটাকে ধরে আমরা কাজ শুরু করে দিলাম। ব্যাপারটা কি অনেকটা এইখানে এরকম হলো আমাদের? মানে হ্যাঁ, পরিকল্পনা, এইখানে সঠিক পরিকল্পনার অভাব। হ্যাঁ, খান সাহেব এইখানে এই যে বিষয়টা বলছেন এইখানেই তো মানে এইখানেই আমি সব বিষয়টা সাইড বলতেছি। আমি নির্দিষ্ট কোনো সাইট জি, 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 মেনশন জি। করে বলতেছি না। জি, মানে আমরা ওভারঅল এই যে মানে আমার এক ভাই বোধহয় আপনাকে একটা প্রশ্ন করছে। কি উত্তরটা দিছিল যে প্রযুক্তির বিষয়ে? খান সাহেব, জি, জি। মানে প্রযুক্তির প্রযুক্তি বিষয়ে কি আমাকে কমেন্টস একঘেয়েমি করছিল? করে দিচ্ছে। হ্যাঁ, তো ওইখানেই আপনি দেখেন যে আমাদের বিশ্বাসটা কোথায় গেছে। এম আমরা ধৈর্য শক্তিটা তো একদম কম আমাদের এখন। আগে মানুষ একটা কাজ করলে ভেবে চিন্তে কাজ করছে। আমরা কিন্তু কাজ কইরা পরে ভাবি এখন। যে এই কাজটা ঠিক হয় না, এই কাজটা ভুল হইছে। হ্যাঁ, ভুল হইছে। কিন্তু আগে একটা কাজ এখন আপনি এই মেয়ে শুনেন, আমি আপনারে বলি গ্রাম্য ভাষায়। ঠিক আছে? হুম, আপনারে আপনি এ আপনি আপনি এক ছেলে মনে করেন বিয়া করাইবেন এক ছেলেরে। গেছেন মেয়ে পছন্দ হইছে আপনি কথা দিয়ে আসছেন। পরের শুক্রবারে আপনি জামাই নিয়া যাবেন। এর ২ দিন আগে ফোন করে কইছেন যে, "ভাই বেজাল তো লাগিয়া উঠছে, বিয়া তো করানি যাইত না।" এখন আপনি এটা ভাবেন নাই যে আপনি যে বিয়া করাইবেন না কথাটা খুব সহজে বলে ফেললেন। ওই মেয়ের পরিবার কি করলো? ওই মেয়ের পরিবার এই মেয়েটাকে এখানে বিয়া দিবে। ওর আত্মীয়-স্বজন সহ, বাজার সহ সবকিছু তো করে ফেলছে। কিন্তু আপনি চট করে কইলেন যে, "না বিয়া তো করানি যেত না।" কারণ আপনি ছেলের গার্জেন। এখন বিষয়টা হইলো আপনি একবারও ভেবে দেখলেন না যে মেয়েটার কতটুকু ক্ষতি হইছে? আপনি তো চট করে না করে দিলেন। এইটা সহ্য করার মতো এখন মেয়ের গার্জেনেরও অবস্থান হয়ে গেছে গা। দূর এই বিয়া হইছে না তো কি হইছে? তো রাগ জামাইয়ের তোর অভাব নাই। জামাইয়ের অবস্থা। জি। এনামুল এরাও ভাই, কিন্তু জামাইয়ের বিয়ের অভাব নাই গার্জেন বলছিলেন। তো আমাদের ভিতরে পরিবর্তন যদি অনিবার্যই হয়ে হ্যাঁ, হ্যাঁ, থাকে, হ্যাঁ। আপনি তবে যেরকম আমরা ব্যবহার কিভাবে এখন আপনি আপনি এখন যেরকম ব্যবহার করতেছেন, আপনার ছেলে-মেয়েও ঠিক এরকমই শিখতেছে। আপনার আত্মীয়স্বজন ঠিক এরকমই শিখতেছে। আপনি যদি আমাদের আগের আপনি একটা জিনিস দেখেন,
আগের যে মানুষগুলা যে কথাগুলি বলতো, আগের কিছু কালচার আপনি আমার মাঝে, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী ভাই এনামুল ভাইয়ের মাঝে আছে বিধায় আমরা একটু পিছনের দিকটা চিন্তা করি। এখন তো পিছনের দিকে মানুষ যেতেই চায় না। পিছনের কথা মানুষ মনেই রাখে না। শুধু সামনের দিকে যাইতে না, থাকে। আমি আগায় আসলে উস্তাকায় পড়বো, আমাদের পর্বগুলা গাছের সাজানোর চেষ্টা করতেছি পিছন সাইডে গাছে টেনে। উঠে পড়বো, এ এ হাত যদিও ভাঙবে আমাদের না সামনে পাও ভাঙবে আছে এটা নিয়ে একজন ভাবে না। উকিল, একজন ডাক্তারকে এড করে তাদের সাথে প্রশ্ন পর্ব নেওয়ার জন্য বা তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে নানান বিষয়ে আলাপ আলোচনার জন্য ওইরকম ধরনের সিভিল আছে, তারপরে আপনার ইয়ে আছে, ফৌজদারি আছে, দোনো ধরনেরই আপনার একজন অ্যাডভোকেট। হয়তো সপ্তাহে একদিন আমরা ওই জিনিসটা করব বা সপ্তাহে একদিন তাদের সাথে আমরা একটা ১ ঘন্টার একটা লাইভ আমরা নিব। একজন ডাক্তার বা ২ জন ডাক্তারের সাথে আমরা যোগাযোগ করে। তার আগে আমাদের যে ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে সেগুলাকে সংশোধনের জন্যই আমাদের এইভাবে লাইভ আলোচনা, লাইভ আড্ডাগুলা করে আমরা পর্যায়ক্রমে আগাতে চাচ্ছি, যেটা আমরা স্থায়ীভাবে করতে পারি। এটাই হলো। তো সেই কারণে আপনাদের সহযোগিতা, আপনারা যারা আমাদের সাথে নিয়মিত যুক্ত হচ্ছেন, যারা ১ মিনিট ২ মিনিট ১০ সেকেন্ড ২০ সেকেন্ড করে আমাদের এই লাইভটাতে উঁকি মারছেন, তাদেরকেও মানে আপনারাও যদি আপনারা একটু 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 করে সহযোগিতা আমাদেরকে করেন, তাহলে আমাদের যে কাজটা করতে উৎসাহ উদ্দীপনা আরেকটু বেড়ে যাবে। কারণ আমাদের মূল উদ্দেশ্যটাই হলো জনগণ সাথে সম্পৃক্ত হয়ে জনগণের জন্য কিছু কল্যাণকর কিছু জিনিস রাখা, যেটা আপনার আহ হয়তো আমি মামুন খান থাকবো না, এনামুল ভাই থাকবে না, সুহান থাকবে না একটা সময়, হ্যাঁ, কিন্তু কোনো এক সময় যাতে একটা নেক্সট প্রজন্ম এসে যখন বলতে পারেন যে না, মামুন খান এই কাজটা করছিল, মামুন খানের জন্য এই আমরা এই স্পোর্টসটা পেয়েছি, বা এরকম ধরনের অনেক কিছু মানে তৈরি করে রেখে যায়। আমাদের মন মানসিকতাটা কিন্তু এই জায়গায় যে আমি নিজে ব্যক্তিগতভাবে শুধু সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছি, আর আরেকজনের জন্য আমরা কিছুই মানে করলাম না, রেখে গেলাম না। বা আমি মামুন খানেই যে একসময় ছিলাম পৃথিবীতে, এটাই বেমনাল সবাই বলে গেল। যাতে বলে যাতে না যায়, মানুষের যাতে স্মৃতিতে থাকে যে মামুন খান নামে একজন ছিল, এই এনামুল ভাই নামে একজন ছিল, সোহান সাহেব নামে একজন ছিল, এরকম সবারই মানে একজনের সাথে একজনের সহযোগিতার কল্যাণে কিন্তু একটা পর্যায়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়। তো এই প্ল্যাটফর্ম তৈরি করতে আপনাদের সকলের সহযোগিতা চাই। হ্যাঁ, আর আপনারা শেয়ার কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে এই সহযোগিতাটুকু করবেন। বাকিটা আল্লাহ ভরসা, আমরা আস্তে আস্তে করে নিতে পারবো ইনশাল্লাহ। তবে সব মূলের সহযোগিতা কিন্তু আপনারা যদি সহযোগিতা করেন তবে আমরা সফল হব। তো এই পর্যায়ে আমরা এনামুল ভাইয়ের কাছ থেকে আমরা দীর্ঘদিন ধরে গান শোনার একটা চিন্তা ভাবনা ছিল, বা গান পাচ্ছিলাম না, যেহেতু আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, তো আমরা এই একটা সুযোগ নিতে পারি। আমাদের এক ভাই বন্ধু, ওনারও দাবি এনামুল ভাইয়ের কণ্ঠের একটা গান শোনার জন্য। তা আগামীকাল আমরা হয়তো আরেকজন শিল্পীকে এড করতে পারবো ৩টা ৪টার পরে, মেবি ৪টার দিকে আমরা চিন্তা ভাবনা আছে দিকে একটা লাইভ করার জন্য গানের শিল্পীকে নিয়ে। যদিও মানে সে গ্রাম বাংলার গান গায়, তো কণ্ঠ ভালো, গাইতে পারে সুন্দর। আমাদের রফিক চাচা, উনি অত্যন্ত ভালো গান গায়। তো ওনাকে দিয়ে আগামীকাল আমরা একটা লাইভ শো হয়তো ৪টা পরে করতে পারি, কিংবা মাগরিবের নামাজের পর, এশার নামাজের আগে পরে, এর ভিতরে মানে আমরা একটা লাইভ করবো। এটা এখনো ডিসাইড করিনি, এটা কালকে আমরা ফাইনাল করতে পারবো ইনশাল্লাহ। তো খান সাহেব, আজকে গান যদি সাহেব, এনামুল ভাই আমাদেরকে একটু করে গানটা একটু শোনান, গানটা তো তারপরে আমরা আরো দুই একটা প্রশ্ন নিয়ে আমাদের লাইভটা আস্তে আস্তে শেষ করার দিকে এই এগিয়ে যাব আর কি। খান সাহেব, আমিও মানে আমি শারীরিক ভাবে অসুস্থ, আমিও একটা কথা দুর্ঘটনা বলতে মানে চাচ্ছিলাম ঘটার ফাঁক পর দিয়ে থেকে ফাঁক দিয়ে। নানান ভাবে আমি মানে অনেকটাই তারপরেও আহ জীবনের তাগিদে, ব্যক্তিগত কাজে একটু বের হতে হয়, কিংবা একটু লাগে। তো আল্লাহর রহমতে অনেকটাই বেটার, অনেকটা ভালো পজিশনে আছি ইনশাল্লাহ। ২-৪ দিনের ভিতরে পুরোপুরি আশা রাখি আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে উঠবো। এনামুল ভাই, আপনার গানের অপেক্ষায় আমরা। হ্যাঁ, যদি আমাদেরকে গান শোনান জি, বা ২-১ শোনান ভাই মিনিট শুনবো। সময়
নিতে চান নেন, সমস্যা নেই। এই ফাঁকে সোহান সাহেবরা আমরা এই সোহান সাহেব প্লাস দর্শকদের জন্য একটা ছোট্ট একটা প্রশ্ন রেখে আসি। প্রশ্নটা হলো, আগের দিনের বন্ধুত্ব বা সম্পর্কের মতো বিশ্বাস এখনো কি পাওয়া যায়? আগের দিনের বন্ধুত্ব বা সম্পর্কের যে একটা বিশ্বাস, যে একটা মেলবন্ধন থাকে, এটা কি এখনো পাওয়া যায় কিনা? হ্যাঁ, পাওয়া যায়। এটা তো 100%। এটা আগের দিনের বন্ধুত্বের মতো জি, এখনো ইকবাল অনেক হোসেন, আপনি চলে আসতে পারেন। আপনার দাওয়াত রইল। আপনি যদি ঢাকা থাকেন তাহলে চলে আসেন, আপনার সাথে এই আড্ডা হবে। আর আপনি যদি অ্যাড হতে চান বলবেন, আমি আপনাকে লিংক পাঠিয়ে দেবো, আপনাকে অ্যাড করে নিব। আগামীকাল ইনশাল্লাহ আমাদের রফিক চাচা, আপনি হয়তো চিনেন তাকে, তাকে আমরা অ্যাড করে আমরা গানের একটা ইয়া করব। জি, তো আমি যে কথাটা বলতে চাইছিলাম যে এটা সংখ্যায় খুব কম। আগের দিনের যে বন্ধুত্বটা ছিল, এত মজবুত ছিল, এটা কল্পনাই করা যায় না। ওইখানে তো কোনো ফোন ছিল না। ওইখানে আপনার এই সহজে মানে দেখা স্বার্থের সাক্ষাৎও হইতো না। স্বার্থের টানাপোড়েন হ্যাঁ, ছিল না। আগেকার দিনের যে বন্ধুত্বটা ছিল সেটার ভিতরে স্বার্থের কোনো টানাপোড়েন ছিল না, যেটা বর্তমান প্রজন্মের বন্ধুত্বের ভিতরে অধিকাংশই দেখা যায় স্বার্থের ব্যাঘাত করলে একজনকে আরেকজনকে অ্যাটাক করে মেরে পর্যন্ত ফেলতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি যেটা শুনলাম যে আমারই এক বড় চাচা ছিল মন্টু মাস্টার। আমার পাশে আমার গ্রামেরই আরেকজন ছিল আপনার হয়তোবা তালই সম্পর্কে। আমাদের যে মিজানের যে শ্বশুর আজিমউদ্দি কাকা। জি, এই এই ২ জন ব্যক্তি উনাদের যে ইতিহাসটা শুনলাম, উনারা নাকি এই কুপি বাতি ধরায়া কিংবা হারিকেন দিয়া সারা রাত্র ২ বন্ধু ২ বন্ধুত্বটা এরকমই ছিল যে দুজনেরই বউ ছিল। কিন্তু এই বউ বাচ্চা রাইখা ওরা ২ জন কথা বলতে রাতে ৩টাও বলে বাইজা যেত। কি একটা বন্ধুত্ব ছিল। হ্যাঁ, ২ জনেই আর কেউ নাই। আমিও ২ জন ক্ষেত্র কথা বিশেষে কইতে, আপনাকে বলে সারা আমিও রাত ক্ষেত্র আড্ডা বিশেষে দিত। আপনাকে পেলে কিন্তু ছাড়তে চাই না, আপনি চলে যান। না, এখন আমি সেইখানেই বলতেছি যে আমি এ হয়তোবা এই লাইভে আসার মতো আমার সময় সুযোগ নাই। হ্যাঁ? তারপরেও আপনি যেহেতু একটা উদ্যোগ নিছেন, আপনার জন্য হয়তো কিছু বাধা আছে আমার। বাধা আসলেও আমার এখানে আসতে হয়। আমি কিছু কথা বলতে চাই, মনে আসে। তারপরেও আমি বলি না যেকোনো কারণে। হ্যাঁ? আরেকটা বিষয় হলো এই উম আপনার ভিতরে বন্ধুত্বের যে একটা আদর্শ, সেই পুরনো কথাগুলি মনে পড়ে। হ্যাঁ? এই আদর্শটাকে আমি অত্যন্ত স্নেহ, অত্যন্ত শ্রদ্ধা জানাই। তো আমিও হয়তোবা তেমন করে পারি না। তবে চেষ্টা করি যে আমাকে যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। এটা আমি আমি করতে চাই। আসলে কি বিশ্বাস জিনিসটা মানুষকে কতটুকু অতি করতে সহজে পারি। করে ফেলি। যার কারণে বারবার জায়গায়, জায়গায় মানে নানান ক্ষেত্রে নানান জায়গায় মানে প্রতারণার কেন জানি শিকার হই। হ্যাঁ, হ্যাঁ, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। হয়তো আপনি যেভাবে বুঝতে এটা চান এটা হয়তো এটা এটা মানুষ এটা এটা মনে হয় বিশ্বাসের জায়গায় যে ধৈর্যের যে একটা ইয়া থাকে, ওইটার মনে হয় ঘাটতি না, না। আছে। আপনি আ আপনি আপনি একটা জিনিস মানে আমি একজনকে প্রশ্ন করছিলাম যে, "দেখো, তোমার এত কষ্ট কেন?" হুম? পরে ওই ভদ্রলোক এক কথায় আমাকে বুঝাইলো যে, "বোঝার উপরে নাকি পূজা।" মানে পূজা মানে কি? ওজনই। যে যে এই লোডটা নিতে পারে দেখেই তার এই লোডটা দেওয়া হয়। গাধার না, পিঠে অনেক যতটুকু অনেক লোড ক্ষেত্রে নিতে আবার পারে দেয়ালে এতটুকু যখন দেওয়া হয়। থেকে যায়, হ্যাঁ, হ্যাঁ, অনেক ক্ষেত্রে হ্যাঁ, দেয়ালে হ্যাঁ। যখন ফিট থেকে যায় তখন অ্যাকচুয়ালি আর করার কিছু থাকে না। যাই হোক, অনেকক্ষণ যাবৎ এনামুল ভাইয়ের কোনো কথা শুনতে পাচ্ছি না। এনামুল ভাই, আমি ওই আপনি এই কথাটা এইটা খান বলে সাহেব আপনি আমি গান কথা আগের দিনের খান সাহেব বন্ধু। আমি কথা হ্যাঁ, আমি কথাটা একটু শেষ করে দেই। আমি হ্যাঁ, হয়তোবা আর সুযোগ পাই কিনা এটা তো বলতে পারতেছি না। তো এখন আমাকে আমাকে আজকে আপনার এই চ্যানেলের কিছু ভক্তবৃন্দ আমাকে ২-১ টা কথা বলছে যে, "ভাই আপনারা যে লাইভটা করেন, এটা তো অনেক রাত্র হয়ে যায়। আপনারা যদি একটু সকাল, সকাল করতে পারতেন হয়তো আমরাও একটু দেখতাম।" হ্যাঁ? হয়তো কেউ এ সুযোগও পায়। তো গ্রামের বাড়ি তো আমরা তো গ্রাম না, অঞ্চলে এটা থাকি তো হয়তো ১০ স্বাভাবিক। এটা আমিও নিজেও ফিল করতে পারি যে আমরা আজকে অলমোস্ট 12:30 আমরা শুরু করছি। যদি 12:30 শুরু না করতাম, আরো আগে শুরু করতাম,
তাহলে হয়তো আমাদের দর্শক সংখ্যা হয়তো আজকে এখন দেখাচ্ছে ৩ বা ৫, ১০, এটা থাকতো ২০, ২৫, ৩০, ৪০ এরকম থাকতো। কিন্তু এখন তো অনেকেই যে অপ্রয়োজনীয় বা অনেকেই ঘুমিয়ে গেছে বা অনেকেই ঘুমার প্রস্তুতি নিচ্ছে। আসলে আমাদের এরকম বিশেষ কোনো জিনিস আমরা দেখাচ্ছি না বা শোনাচ্ছি না যেটা আগ্রহ নিয়ে দেখবে। হয়তো ন্যাচারালি যে আমরা যদি যথাসময়ে ৮টা-৯টার ভিতরে যদি আমরা লাইভে অ্যাটেন্ড করতে পারি, সেই ক্ষেত্রে দেখা গেল যে আমরা অনেকেই যদি আমরা যে আমাদের সাথে আমরা যে প্রতিদিন এই কনসেপ্ট যে ১১টা ১১:৩০ করতে হবে এরকম তো কোনো কথা না। হ্যাঁ, আমরা যেদিন একটু আগে সময় পাই ২-১ জন আমরা ইভেন আমাদেরকে যে প্রতিদিন ইনভাইট করতে হবে আপনাকে এটাও ঠিক না। আরো আদার্স অনেক লোক আছে, হ্যাঁ? তাদেরকে সংযুক্ত করবেন। এনামুল ভাই না তো আসলে আসলে ঘটনাটা বয়স্ক হয়েছে কি? মানুষ। বর্তমান এনাল প্রেক্ষাপটে এ আ আমি আ আ আমি বলি এনামুল ভাই হয়তো অনেক বয়স্ক মানুষ, ঠিক আছে? উনি কিন্তু একটা জিনিস থেকে স্যাক্রিফাইস করে আপনাকে আমাকে, ঠিক আছে? যে মামুন ভাই যেহেতু এই কাজটা হাতে নিছে আচ্ছা আমার যতটুকু কষ্টই হোক আমি তাকে একটা সাপোর্ট দেই। সেই দৃষ্টিতেই হয়তোবা আপনাকে বেশি ভালোবাসে। আমার চেয়েও কিন্তু বেশি ভালোবাসে। আর বেশি ভালোবাসে দেখেই দেখেন বারবার আপনার দিকেই তাকায় থাকে। আমার দিকে কিন্তু সে তাকায় না। ঠিক আছে? তো এই কারণে এই সময়টুকু দেয়। ঠিক আছে? যাই হোক উনি সাংস্কৃতিক মনা মানুষ। উনার আমা কণ্ঠে অবশ্যই মাটির গন্ধ তো আছে। আমরা তার মানে মূলত গানটা হলো শুনি। যারা ঠিক আছে? ব্যবসায়ী কিংবা কর্মজীবী অনেকেরই আছে। আর অনেকেই আছে যারা মানে এই ব্যবসা বা আদার্স জিনিসগুলা এতটা টেক কেয়ার করে না। তাদের অনেক সোর্স থাকে। হ্যাঁ, বা অনেক কিছু করতে পারে। কিন্তু আমাদেরটা তো আমরা নিজস্ব নিজের মতো করে পরিচালনা করি। আ করে মানে ফ্রি হইতে দেখা যায় যে কখন কিভাবে যে সময় চলে যায়। আর বিশেষ করে সন্ধ্যার পর থেকে সময়টা অটুট যেন চলে যায়। সারাদিন আল্লাহ যেভাবেই যাক না কেন, সন্ধ্যার পরের সময়টা যেন অতি দ্রুত চলে যায়। আমি বাসায় ঢুকে জাস্ট বসছি। বইসাই আমার এই যে টুকটাক যে সেটআপ গুলা ছিল এগুলা করার চেষ্টা করে এই জায়গায় লিঙ্ক পাঠিয়ে এই যে যুক্ত করার একটা প্রয়াস শুরু হয়ে যায়। তো অলরেডি কিন্তু আমি ১০টায় যদি আমার বাসায় আইসা ঢুকি, সরি আজকে আমি 10:30 পৌনে 11টায় আমি বাসায় ঢুকছি। এসে আমি আমার সেটআপ কমপ্লিট কইরা সোহান সাহেব, এই এনামুল ভাই বা আদার্স আরো ২-১ জনের লিঙ্ক পাঠিয়ে তাদের জন্য ওয়েট করে তারা প্রস্তুতি নিয়ে যখন মানে লাইভে আসতে তখন ১২টা বেজে যায় অটোমেটিকলি। তো যেহেতু আগামীকাল শুক্রবার আছে অনেকেই ফ্রি। আমিও আশা করি ফ্রি আছি। আ বা তো চেষ্টা করব আ সন্ধ্যা ৭টা-৮টার ভিতরেই আমরা লাইভটা স্টার্ট করার জন্য। এরপরে ১২ ঘন্টা চলুক ১২টা পর্যন্ত চলুক। কোন সমস্যা নেই। তো এনামুল ভাই আপনাকে আমি আবারও বলছি যে আগের দিনের জি, বন্ধুত্ব বা সম্পর্কের যে মতো বিশ্বাস এখন কি পাওয়া যায়? জি। এটা বলে আপনার গান শুরু করবেন। জি, এটা তো একটু ঘাটতি হইছে। এটা ওই যে আগেও একটু আগে যেটা বললাম যে আসলে পারিপার্শ্বিক অবস্থা, সবার কর্মব্যস্ততা এই কারণে এটা হয়তো প্রকাশভঙ্গিটা বা সবাই ওইভাবে প্রকাশ করতে পারতেছে না, সময় সুযোগ হইতেছে না। এই কারণে মনে হইতেছে যে কিছুটা ঘাটতি ঘটছে। কিন্তু আসলে না ওই এই যে ঘাটতি ঘাটতি হচ্ছে মনের দিক দিয়ে কোনো ঘাটতি হয়নি। জি, সোহান সাহেবের পরিবার আছে। মানে উনি এই যে আমাদের এই লাইভ চলার কারণে উনি স্যাক্রিফাইস করতেছে। আমার পরিবার আছে, সে স্যাক্রিফাইস করতেছে। আপনার পরিবার আছে। আপনাকেও কিন্তু স্যাক্রিফাইস মানে করতেছে। তো স্যাক্রিফাইস এর জানেন জায়গাটা এখনো আছে, খালি আছে। কানসা হয়তো অনেক সময় রাগ করে, কানসা অনেক সময় আ হ্যাঁ, বা কিছু বলে। পরিবেশ পরিস্থিতির তবুও মানে কারণে মেনে নেয়, হয়তো শেষ এটা। পর্যন্ত হ্যাঁ, মেনে নেয়। যেমন আজকে কানসা সবচেয়ে বড় এটাই। মানে কারণ আ পরিবার তো সবাই মুগ্ধ হওয়ার মতো ঘটনা ঘটছে। যেটা আইসা আমার সেটআপটা সাজাইতে হইতো। আমি অনেকাংশে আজকে আমি তৈরি পাইছি। যে আমি যে এখানে বইসা লাইভটা করব, সেই জায়গাটা অনেকটাই আমি ঠিক পাইছি বা অনেকটা সুন্দরভাবে আগের চেয়ে মানে গোছানো। আগে যেমন আমার সবকিছু দৌড়ে ধাপে এসে আমার কোথায় কি আছে বা সবগুলো আইনা আ এক জায়গায় জড়ো করতে হইতো। কিন্তু আল্লাহর রহমতে আজকে আ অদৃশ্য এক হাত সেটা এই তৈরি করে রেখে দিয়েছে। এটাও কিন্তু এক হ্যাঁ, ধরনের সহযোগিতা, হ্যাঁ, অবশ্যই, সহমর্মিতা। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এই
হ্যাঁ, না, না, সহযোগিতা বা সহমর্মিতা তবে বা তবে আন্তরিকতা। আজকে যে কাজটা আপনি করছেন, এখন এই মুহূর্তে যে কাজটা আপনি করছেন, বুঝছেন, লাইভটা তো আসলে এই আমি ছাড়া অন্য কেউ দেখে যে আমি আসলে কি করতেছি, ঠিক আছে? যে কথাটা বলছেন, ইনশাল্লাহ আগামীকালকে আমি আসতে পারবো, যে এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে? যদি শুনে তাহলে বই এই কথাটাও তো বলবো যে না, আমাদের চিন্তাটাও যে যায় না আছে। হ্যাঁ, না এটাই। যাই হোক এনামুল এখানে ভাই, কিন্তু আলোচনা হোক বা না হোক, হ্যাঁ, আলোচনা হোক বা না হোক, এখানে কিন্তু প্রত্যেকের পরিবারের একটা অংশগ্রহণ আছে, একটা হুম হুম সাপোর্ট আছে। সাপোর্ট মানেই কিন্তু একটা অংশগ্রহণ। না থাকলে কিন্তু আপনি এতটুকু সময় এখানে দিতে পারতেন না। এখানে এটা এই, মনের দূরত্ব সৃষ্টি হইতো, মানে এটা মনোমালিন্যের সৃষ্টি হইতো। এই যে সাপোর্টটা, এই সাপোর্টটাই কিন্তু এখানে আমাদের সাথে অংশগ্রহণ করা। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো বিষয়টা দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে 2 ঘন্টা সময়, রাত্রে 12টার পরে 2 ঘন্টা সময় দেওয়া, এই পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সবাই কেউ কিন্তু এটা জি, আমি স্বাভাবিকভাবে যদি আমি আমি আন্তরিকতা না থাকে, এটা কিন্তু স্বাভাবিকভাবে নেবে। এনামুল ভাই, আমি একটা জি, কমেন্ট সেকশন থেকে একটা কমেন্টস আপনার স্ক্রিনে জি, নিয়ে আসছি। সেটা হলো, বোন, এখন যত বন্ধুত্বের মাঝে কঠিন বিশ্বাস এটা এবং তো। ধৈর্যের দুটোটাই কম, কি বলেন? হ্যাঁ, এখন বন্ধুত্বের মাঝে মাঝে বিশ্বাস এবং বিশ্বাস এবং ধৈর্য ধৈর্য, দুটোই কম। হ্যাঁ, দুটোই কম। এখানে কম, কম কথাটার এক অর্থে ঠিক, আবার এক অর্থে ঠিক না। যে কোন অর্থে ঠিক, ওই যে আমি একটু আগে বললাম যে কথাটা, যে পারিপার্শ্বিক অবস্থার কারণে তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ব্যক্তিগত বিভিন্ন কর্মের কারণে, যেমন আমরা আজকে যেমন এই সময় দিতেছি 2টা 2:30 বাজাইতেছি বা 3টা বাজাইতেছি যে কালকে অফিস নাই বা ডিউটি নাই, হ্যাঁ, এই কারণে সময়টা দিতে পারতেছি। কিন্তু এই ওনার যে কথাটা, এই কথাটা অনেক সময় কাজের ক্ষেত্রে সবাই ব্যস্ত থাকে, নির্দিষ্ট সময়ের এই বহিঃপ্রকাশটা কেউ গড়াইতে পারতেছে না। এই ক্ষেত্রে আপনার এই কথাটা মানে ঠিক না। আবার কোন কোন ক্ষেত্রে ঘটনা এই বোঝা যাইতেছে যে হ্যাঁ আসলে ঠিক। মানে দুই ভাবেই এটা ব্যাখ্যা করা যায় এবং দুটোই ঠিক হইতে পারে। কোন কোন ক্ষেত্রে ঠিক, আবার কোন কোন ক্ষেত্রে এটা ঠিক না। জি এনামুল ভাই, আপনার কথাটা কণ্ঠে বুঝতে পারছি কিনা? জি, আমার বন্ধু গান শুনতে যাচ্ছে। তো আমরা গানের পর্ব শুরু করি এবং ইনশাল্লাহ। আগামীকাল আমরা জানিয়ে দেব। আমি আগামীকাল নামাজের পরপরই, জুমার নামাজের পরপরই আমরা জানিয়ে দেব যে আমরা কখন আমাদের সেই কাঙ্ক্ষিত শিল্পী বা অতিথিকে নিয়ে আমরা গানে যুক্ত হতে পারবো, এটা জানিয়ে দেব। কালকে তো কিন্তু আবার প্রোগ্রাম আছে। প্রোগ্রাম প্রোগ্রাম আছে তো জানেন, আপনার এলাকায়। হ্যাঁ, কালকে আপনাদের তরুণ আপনার তরুণ এলাকায় তো পার্টির পার্টির প্রোগ্রাম প্রোগ্রাম আছে। আছে। আমি তো এখন আর অ্যাকচুয়ালি কোনো না, পার্টিতে, তরুণ পার্টি যেহেতু যেহেতু আমার হ্যাঁ, তরুণ নেতা, পার্টি না, এটা তো আহ, জাতীয় পার্টি। মানে যাকে ধরে আমি ঠিক আছে। এই এখানে রাজনীতির মাঠে ময়দানে হ্যাঁ, যারা হাত ধরে হ্যাঁ, আমাদের এই সেই প্রিয় জি, নেতা, প্রিয় অভিভাবক যাই বলেন, তারান করিমগঞ্জের উন্নয়নের রূপকার জি, বীর মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট বীর জি, জি, মুক্তিযোদ্ধা, উনি যেহেতু পার্টির সাথে ওই রকম ভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত না, যার না, কারণে আমিও আমার আহ, ব- এই পারপার্শ্বিক অবস্থান ঠিক রাখার জন্য অ্যাকচুয়ালি আমিও আপনাদের সাথে বা আপনাদের পার্টির সাথে ওই রকম অঙ্গাঙ্গি ভাবে থাকতে পারতেছি না। এটার জন্য আসলে আমার কষ্ট লাগতেছে। তো আমার দৃঢ় বিশ্বাস, টুডে অ্যান্ড টুমোরো আবার সবাই মানে আহ ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে রাজনীতি করবে। সেই পর্যন্ত আমাকে আসলেই অপেক্ষা করতে হইতেছে। এমনিতে সাইড লাইনে আমি থাকবো, সমস্যা নিয়ে আপনাদের সাথে, আপনাদের সার্বিক সহযোগিতা, যদি আপনাদের পাশে বসে আপনাদেরকে এক কাপ চাও পর্যন্ত যদি এগিয়ে দিতে পারি, এটা কি আমি আমার সফলতা বা সার্থকতা আমি মনে করবো আর কি। তো ভাই আমরা গান শুরু করি। জি।
তারপর প্রয়োজনে আরো কিছু কথা হবে। ইয়া বা আর দর্শক যারা আপনারা আমাদের লাইভটি দেখেন বা দেখছেন, আসলে কি আপনারা যদি একটু মূল্যায়ন করেন তবেই আমরা মূল্যায়িত হব। আমরা ভালো করতেছি না খারাপ করতেছি আপনারা একটু যদি না জানান তাহলে তো আসলে আমরা না, এটা ঠিক একটা আছে, এটা অন্ধকারের ঠিক ভিতরে আছে। থেকে যাব। আমি পিছনে সমালোচনা পছন্দ করি না। যদি সামনে আমার ভুল ত্রুটি হতে পারে, আমি মানুষ হিসাবে ভুলের ঊর্ধ্বে না। ভুল থাকবে, ভুল হবে। ভুলের ঊর্ধ্বে আমি না। আ বা কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না। ভুলের ঊর্ধ্বে একমাত্র শয়তানই। কারণ তার জীবনটাই মানে শুরুই হলো শয়তানি দিয়ে। সুতরাং আ ভুল ত্রুটি যাই হয় পিছনে বা বা অন্যত্র আপনার আ বাজে মন্তব্য না করে আমি মামুন খানকে সরাসরি যদি আপনারা বলে ফেলেন যে, "মামুন সাহেব আপনার এই কাজটা ভুল হচ্ছে, এরকম এটা করা ঠিক হচ্ছে না।" এটাকে আমি মানে সাদরে গ্রহণ করে নিবো। এতে আমার বিন্দুমাত্র কোনো কার্পণ্য থাকবে না, কার্পণ্যতা থাকবে না। তো আমি চাই বা আমি চাইবো আপনারা আ যারা আমাদের লাইভটি দেখেন বা আপনাদের স্ক্রিনে যা একটু জানানোর চেষ্টা করবেন যে আসলেই আমরা বা কোন ট্র্যাকে আছি। আসলে আমরা কি লা মা লাম সঠিক ট্র্যাকে আছি আ বা এই নাকি আমাদের ভুল হচ্ছে? বা আপনারাও চাইলে আমাদেরকে সাজেশন দিতে পারেন যে আমরার আলোচনার টপিক কিভাবে কখন কি ঠিক করব। এটাও আপনার মানে রাখতে পারেন। আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে ইনবক্সে মেসেজ দিয়ে রাখতে পারেন। যেটা নিয়ে আমরা আ আপনি যুক্ত না হতে চাইলেও ইনবক্সে আমাদের এই আপনার মতামত জানিয়ে দিলে আমরা আ চেষ্টা করব ওই টপিকের উপরে যদি মনে হয় যে যুক্তিযুক্ত আলোচনা করা যায় তাহলে আমাদের এই ছোট্ট পরিসরে আমাদের এটা তো আর ওই বৃহৎ কোনো পরিসর না, বৃহৎ কোনো প্ল্যাটফর্ম না। জাস্ট আমরা একটা শুরু করেছি। পর্যায়ক্রমে আল্লাহ পাকের ইচ্ছায় হয়তো বড় প্ল্যাটফর্ম হলে হতেও পারে, নাও হতে পারে। হয়তো সামনেও থেমে যেতে পারি। তো আপনাদের সঠিক মূল্যায়নটাই আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই, আমরা অনুধাবন করতে চাই। তো এনামুল ভাই এ পর্যায়ে আপনার গান শুরু করি। আবার গান শুনি। জি, জি, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। মোহাম্মদ ভাই আপনাকে ধন্যবাদ। ও আমার দেশের মাটি, তোমার উপর ঘুমাই মোরা, করি চলাফেরা, প্রাণের আকুতি নিঃশ্বাসে ভরা, মাতৃদুগ্ধ সম এই বসুন্ধরা। ও আমার দেশের মাটি, কত তৃণলতা বৃক্ষরাজি, শস্যগুলা দিয়েছ ভরি। ভাই নেটওয়ার্কে মনে হয় প্রবলেম করতেছে। আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনি ডিসকানেক্ট হয়ে আবার ঢুকেন। এনামুল ভাই আপনি ডিসকানেক্ট হয়ে আবার ঢুকেন। ঢোকার চেষ্টা করেন।
আবার শুরু করেন এনামুল ভাই, প্রথম থেকে শুরু করেন, নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা কিছুই শুনতে পাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ও আমার দেশের মাটি, তোমার উপর ঘুমাই মোরা, করি চলা ফিরা, প্রাণের আকুতি নিঃশ্বাস ভরা, মাতৃদুগ্ধ সম এই বসুন্ধরা। ও আমার দেশের মাটি, কত তৃণলতা বৃক্ষরাজি, শস্যগুলা দিয়েছ ভরি, তোমারই বুকে কত অট্টালিকা, শাসন আর শোষণের অন্ত নাহি। ও আমার দেশের মাটি, তোমারই বুকে কত প্রাণের অকাতরে রক্ত ঝরে, নিষ্ঠুরতার শিখরে শুনেছি অন্যায় বিচারের হুঙ্কার। আমি বলি মাই মাই, মার চোখে পানি নাই, ধমনীতে রক্ত কণিকা নাহি। ও আমার দেশের মাটি, তোমার উপর ঘুমাই মোরা, করি চলা ফিরা, প্রাণের আকুতি নিঃশ্বাসে ভরা, মাতৃদুগ্ধ সম এই বসুন্ধরা। ও আমার দেশের মাটি, আরে কত কাল সহিবে তুমি, আমাদের ক্ষমা করে দাও, নীরবতা ভেঙে দাও সারা, আপন মহিমায় জেগে ওঠো, একবার খুলো আঁখি। ও আমার দেশের মাটি, আর কত কাল সহিবে তুমি, আমাদের ক্ষমা করে দাও, নীরবতা ভেঙে দাও সারা, আপন মহিমায় জেগে উঠো, একবার খুলো আঁখি। ও আমার দেশের মাটি, তোমার উপর ঘুমাই মোরা, করি চলা ফিরা, প্রাণের আকুতি নিঃশ্বাসে ভরা, মাতৃদুগ্ধ সম এই সোহান, ও আমার দেশের মাটি। মানুষ লাইট দিবে। এনামুল ভাই, আপনার নেট ডিস্টার্ব হচ্ছে আবার। এটা ঠিক না। যাই হোক, এনামুল ভাই অত্যন্ত সুন্দর গান গাইছেন, যেটুকু আমরা বুঝতে পারছি। নেটওয়ার্কের কারণে হয়তো পরিপূর্ণভাবে আমরা শুনতে পারি নাই পুরাটা। ইনশাল্লাহ আগামীকাল আমরা সাথে তালে তাল মিলিয়ে গান হবে, চেষ্টা করব। যাই হোক, এনামুল ভাই আইলে এনামুল ভাইয়ের একটা শেষ প্রশ্ন রেখে সমাপনী বক্তব্যে চলে যাব বা শেষ করে দিব, অনেকক্ষণ তো হলো।
পরে আবার হাঁটে যেতে হবে। বিশ্বাস হারানোর কোনো বাস্তব অভিজ্ঞতা সোহেল সাহেব আপনার কি আছে, যা থেকে কিছু শিখেছেন? আপনার জীবনে বিশ্বাস হারানোর মতো এরকম কোনো কিছু কি এই মানে বাস্তব অভিজ্ঞতা আছে যে আপনি একটা বিশ্বাসের একটা জায়গা ছিল, সেই জায়গাটা কোনো এক কারণে, অদৃশ্য এক কারণে বা কোনো এক ঘটনার চক্রে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, বা যার থেকে আপনি কিছু শিখছেন? তো ফোন চলার পথে অনেকই অনেক এরকম আমরাও হয়েছি। আপনার সাউন্ডটা খুব স্লো আসতেছে। কারণে এরকম অনেক ঘটনা আছে, বলে তো আর শেষ করা যাবে না। তো যাই হোক, আজকে নাই আমার মনে হয় মানে অনেক ঘটনার ভিতরে মানে একটা ঘটনা যেটা নাড়া দেওয়ার মতো, কিংবা নিজেকে আবার ওই জায়গা থেকে ব্যাক দিয়ে আবার নতুন করে তৈরি করে বা ভাবতে শিখাইছে, বা বাবার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করে দিছে, যে এরকম ধরনের কোনো ঘটনা কি আছে? চলতে গেলে এইটুকু বয়সে তো ঘটনা, তো অনেক ঘটনা সাক্ষী বা অনেক ঘটনার সাথে কোনো না কোনো ভাবে জড়িত হয়েছি, এই স্বাভাবিক থাকতে পারে, কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেছে কি যেটা থেকে আসলে শিখে পরবর্তীতে নতুন করে আবার নতুন ভাবে তৈরি করেছি বা শুরু করেছি? আসলে বিষয়টা কি, মানে এরকম ঘটনার ভিতরে আছে একটা এরকম একটা ঘটনা, উল্লেখযোগ্য একটা ঘটনা আমি বলি আপনাকে। আমরা একটু 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 জোরে বলতে হবে, কথাগুলো আহ, খুব স্লোলি আসতেছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমার জানা মতে আপনার এটা হলো গিয়ে আপনি 2005 সালে আমি যখন ঢাকা মোহাম্মদপুরে অবস্থান করি, সেইখানে আমার এক ফ্রেন্ডের সাথে আমি এটা ব্যবসায় পার্টনারশিপে ব্যবসায় জড়িত হই। হ্যাঁ, যে চিন্তা করলাম যে বেকারত্ব দূর করতে গিয়ে আর কি যা হয়, তো দুইজনে একটা ব্যবসায় জড়িত হইলাম। আমাদের দুজনের ভিতরেই দুজনের প্রতি একটা ভালো বিশ্বাস ছিল। ও আমাকে ভালো বিশ্বাস করতো, আমিও তাকে ভালো বিশ্বাস করতাম। বিশ্বাস করে এটা ব্যবসায় হাত দিলাম। তো ওরও আমার প্রতি ভালোবাসার কমতি ছিল না, আমারও ওর প্রতি ভালোবাসার কমতি ছিল না। তো আমরা যখন এই ব্যবসাটা করি, আমাদের ব্যবসায় ভালো সুবিধাই ছিল। আসলে বিশ্বাসটা মূলত ভাঙ্গে তৃতীয় পক্ষ না আসলে, কিন্তু বিশ্বাসটা মূলত ভাঙ্গে না। হ্যাঁ, বিশ্বাসটা ভাঙ্গারও একটা কারণ থাকে। সেই কারণটা হলো তৃতীয় আরেকটা পার্সন। হ্যাঁ, আমরা যখন মানে এটা তো এই এটা তো প্রমাণিত যে হ্যাঁ, হ্যাঁ, রাজা রাজ্যটি কেড়ে নিতে হলে তার কাছের কাউকে ব্যবহার করো, না সেটাই হয়তো ঘরের আমাদের শত্রুকে এই পিছান। বিজনেসটা খুবই ভালো ছিল। আমরা ভালো দিকে আগাইছিলাম। তো হঠাৎ করে কোনো না কোনো ওয়েতে আরেকজন আমাদের কাছে যখন আসলো, আমরা তাকেও আমাদের হয়তো পার্টনারে নেই নাই, না নিয়া তাকেও আমাদের সাথে রাখছি। চিন্তা করছি যে ও তো ভালো ছেলে, ও আমাদের মতো হয়তো সমস্যা ছিল তার, আমাদের সাথে তারে জড়াইয়া নিলাম আর কি। তো জড়াইয়া নেওয়ার পরে দেখলাম কি, বেশি দিন যায় নাই, আমাদের এত বিশ্বাস এত ভালোবাসা, খুব অল্প দিনের ভিতরেই একজন আরেকজনকে যে ও যখন আমার সামনে আসতো, হয়তো সামনে আসার আগে একটা ইয়া ছিল যে ও আসলে পরে আমি এটা বলবো ওইটা বলবো, কিন্তু ও যখন সামনে আসতো তখন আর কিছু বলতে পারতাম না। ইভেন তারও হয়তো বা এরকমই মনে ভাবনা ছিল যে আমাকে সে কিছু বলবে বলবে, কিন্তু এই ভালোবাসার খাতিরে হয়তো আমাকেও কিছু বলতে পারে নাই, আমিও বলি নাই। পরে আমরা দুইজন আহ দুইজনেই দুই সাইডে চলে গেছি। তৃতীয় পক্ষ যে আমাদের ভিতরে
এই দূরত্বটা সৃষ্টি করছে, এই বিজনেসটা সে এখন পর্যন্ত করে সে খুব ভালো আছে। হ্যাঁ, আমার মনে হয় এখন কি মানে অবস্থা আছে তৃতীয় আমি জানি না। পক্ষটা, হ্যাঁ, তৃতীয় তৃতীয় পক্ষটা। পক্ষটা আমার হ্যাঁ, হ্যাঁ। মানে আমি তো প্রথমেই ও ওইখান থেকে সরে গেছে। হুম, যখন সে সরে গেছে তখন তারে নিয়ে আমি এই বিজনেসটা করছি। তারপরে কিছুদিন পরে আমি তার কাছে রাইখা চলে আসছি। হ্যাঁ, তখন আমি বুঝতে পারছি যে এ আমার অবস্থানটা আর ওর অবস্থানটা যে আমরা দুজনেই উম ঠিক ছিলাম। ঠিক ছিলাম কিন্তু যে বেঠিক তাহার অবস্থানেই ভালো। আমরা দুজন যে ঠিক ছিলাম আমাদের অবস্থানটা ভালো না। ও জায়গার জায়গায় চলে গেছে, আমি আমার জায়গায় চলে আসছি। যাই তো হোক, এই আমাদের আজকের এই লাইভের মাধ্যমে আপনার সেই কাঙ্ক্ষিত বন্ধুকে বা কাঙ্ক্ষিত পার্টনারকে যদি সে আমাদের এই লাইভটি দেখে সেই এই লাইভের মাধ্যমেই জানিয়ে দিতে চাই বা দিচ্ছি যে আপনার বন্ধু সোহান সাহেব আপনার সাথে প্রতারণা করেনি, আপনাকে ঠকানোর চেষ্টা করেনি, বরঞ্চ তৃতীয় কোনো একটা পক্ষ এসে এই আপনাদের মাঝে দূরত্ব সৃষ্টি করে এই যে কাঙ্ক্ষিত স্বপ্ন যে তৃতীয় ব্যক্তির যা ছিল সেটা বাস্তবায়ন করতে পারছে, যেমন করছে নবাব সিরাজউদ্দৌলার সময় এই মীর জাফর। এনামুল ভাই এই ব্যাপারে কিছু বলবেন? এনামুল ভাইয়ের কথা শুনে এই শুনবো। আসলেই উনি অনেক বিচক্ষণতার সাথে কথাবার্তা বলে, কথা বলে, আলোচনা করে, যেটা আসলে আমরা মুগ্ধ হই। আমরা তো এরকম ভাবে বিচার বিশ্লেষণ করে কথা বলতে পারি না, মনে যা আসে যা আসতেছে তাই নিয়ে কথা বলতেছি। ধন্যবাদ মামুন ভাই এবং সোহান ভাই এত সুন্দর একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা কিন্তু শিক্ষার্থী সমাজে এই সোহান ভাইয়ের ব্যক্তিগত বিষয় না বা ব্যক্তিগত একটু জোরে বলতে একটি হবে, ঘটনা না, সাউন্ড খুব এই কম ঘটনাটা শোনা কিন্তু যাচ্ছে। সমাজে এনামুল ভাই সাউন্ড খুব ব্যাপক কম পরিমাণ শোনা যাচ্ছে। মানে এই আচ্ছা আচ্ছা এই ঘটনাটা আমি যে বলতে চাইছি যে কথাটা, এটা হলো এই যে সোহান ভাই যে বিষয়টা বলছেন, ব্যক্তিগত যে বিষয়টা বলছেন, এই বিষয়টা কিন্তু আসলে শুধু সোহান ভাইয়ের ক্ষেত্রেই না, এই ঘটনা কিন্তু সমাজে এখন ব্যাপক এবং মানে আহ, আমার প্রশ্নটা খুব ছিল এরকম, আপনার জীবনে বিশ্বাস হারানোর কোনো বাস্তব অভিজ্ঞতা আছে যা থেকে আপনি কিছু শিখেছেন? আমার প্রশ্নটা ছিল এই জায়গায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা না এটার পরিপ্রেক্ষিতে যে কথাটা সোহান ভাই যে কথাটা বলছেন, এই কথাটা কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু আসলে সমাজে এখন ব্যাপক পরিমাণে ঘটতেছে। এই পার্টনারশিপ ব্যবসায় বা বিশ্বাসের ক্ষেত্রে, ব্যক্তিগত না, ক্ষেত্রে এই আমার ধরনের প্রশ্নটা ঘটনা শুধু ঘটতেছে। পার্টনারশিপ মানে বিজনেসের ওই জায়গায় না, সোহান ভাইয়ের কথাটা যেটা যে আমার প্রশ্নটা সর্ব সাকল্যে। হ্যাঁ, সর্বক্ষেত্রে এটা আসলে জি, এই বিষয়গুলা সর্বক্ষেত্রেই বিরাজমান। এই ঘটনাটা ঠিক সেম ঘটনাটাই কিন্তু সব ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটতেছে। এই যে আপনার কথাটা যে কথাটা বলছেন যে এটা একদম এই যে পলাশির যুদ্ধ, সিরাজউদ্দৌলার 1757 সালের কাহিনী, আপনি যে কথাটা বলছেন, ইভেন ইভেন এখনো এই আমরা শুনতে ঘটনাগুলো পাচ্ছি, এটা কিন্তু সমাজের ইভেন এখনো আমরা শুনতে পাচ্ছি যে এই যে বিগত 5ই আগস্ট যে ঘটনা ঘটছে, এই ঘটনার পিছনে এই আওয়ামী লীগের এই ছত্রছায়া বা আওয়ামী লীগের এই বড় বড় এমপি মন্ত্রীদের কারো কারো নাম চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্য ঘটনা। তো আমি তো এই কথাটা একবার বলি যে এই এই ঘটনাটার পিছনে বা এইরকম ঘটনার পিছনে কিন্তু মানে কি বলে ঘর নিজের শত্রুর বিষয়, কাছের লোক ছাড়া মহাভারতের একটি আসলে কথা আছে। এই মহাভারতের একটি কথা আছে। বিশ্বাসঘাতকতার জায়গা করো কিংবা মানে বিশ্বাসটা একজনের এ থেকে করার জন্য নিজের কাছের লোক ব্যতীত হ্যাঁ, কাছের লোক ছাড়া আসলে এই ক্ষতি করা যায় না। যায় না। হ্যাঁ,
এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই কথাটাই কিন্তু ওই মহাভারতে একটা কথা আছে যে ঘর শত্রু বিভীষণ। বিভীষণ একজন শত্রু ব্যক্তির নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে বিভীষণ। এই কথাটা কিন্তু একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে আমাদের এই সমাজে। এই কথাটা কিন্তু মহাভারতের একটি কথা, মহাভারতের একটি বক্তব্য। মানে বিভীষণ হলো কিন্তু একজন ব্যক্তির নাম। আর ঠিক আমাদের সমাজে যেমন বলা হয় যে মীর জাফর, মীর জাফর আলী খাঁ কিন্তু একজন ব্যক্তি, কিন্তু এটা এখন প্রবাদ বাক্য হয়ে গেছে কি, এটা একটা সংজ্ঞা, সংজ্ঞা আকারে দাঁড়াইছে। হ্যাঁ, একজন ব্যক্তির নাম হলো মীর জাফর আলী খান, মীর জাফর আলী খাঁ। এই মীর জাফর আলী খাঁর বাড়ি সম্ভবত কুমিল্লার দিকে, আমাদের এই পূর্ববঙ্গেরই মানুষ। এখন এই ঘটনাটা এই যে 1757 সালে ঘটছে, এটা কিন্তু শুধু যে 1757 সালে ঘটছে তা না, এই মানে যুগে ধরনের যুগে হয়ে ঘটনা আসছে, পৃথিবীর বর্তমানে ইতিহাসে যুগে যুগে এরকম সবসময় ধরনের ঘটছে, নির্যাতনের ঘটনা কিন্তু ঘটে যুগে যুগেই আসতেছে। হয়ে আসছে। হ্যাঁ, হ্যাঁ, ঘটেই আসছে এই ঘটনাগুলা। হ্যাঁ, আগে ঘটতো এই ঘটনাগুলো কোন জায়গাতে, কিছু নির্দিষ্ট জায়গাতে, যেমন রাজপ্রাসাদে, রাজপ্রাসাদে বা কি সাম্রাজ্য বিস্তারের যে মূল জায়গা, যেখান থেকে একটা অঞ্চল নিয়ন্ত্রণ করা হইতো, বা সাম্রাজ্য নিয়ন্ত্রণ করা হইতো, বা রাষ্ট্র, রাজা, রাজা বাদশাদের ওইসব ক্ষেত্রে বড় বড় কি বলে এই যারা বিভিন্ন অঞ্চল শাসন করছে, ওই অন্দর মহলে, রাজমহলের অন্দর মহলের এই ঘটনাগুলা ঘটতো। আর এখন হয়েছে কি, এই বিষয়গুলা মানুষ তো লেখাপড়া শিক্ষিত মানুষ, লেখাপড়া শিখছেন, জানছেন, বুঝছেন, এখন এই ঘটনাগুলো সবাই জানছে, বুঝছে। এই ইতিহাস থেকে, বই থেকে যাই না বুঝে, এখন প্রত্যেকেই এই জিনিসটা কিন্তু ব্যবহার এই করে। ইতিহাস দেখে, এখন এই ইতিহাস সবাই এই শুনে কি জিনিসটারে এই এটা এই কোনো ভালো। পরিবর্তন কি হচ্ছে? হ্যাঁ, এই যে পিছনের ইতিহাস দেখে জি, বা পিছনের ইতিহাস শুনে পড়ে বুঝে আসলে কি কোনো পরিবর্তন হচ্ছে কিনা, এটা তো প্রশ্নের একটা জায়গা তৈরি হয়েই যায়। পরিবর্তন। হ্যাঁ, 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 পরিবর্তন, এই যে মানে পরিবর্তন, এই তো পরিবর্তন, উল্লেখযোগ্য পরিবর্তন। পরিবর্তনটা হইলো এই এই যে ঘটনাগুলা, এই ঘটনাগুলা তো ক্ষতিকারক, ঘটনাগুলো তো সমাজের জন্য ক্ষতিকারক এবং খারাপ ঘটনা। এই খারাপ ঘটনাগুলাকে মানুষ নিজেরা আত্মস্থ কইরা এখন এটা সমাজের মধ্যে এমন ভাবে প্রচলিত করছে, এই ঘটনাটা এখন আর স্বাভাবিক মনে হয়। এখন এই বিষয়টারে ওনারা সবাই মানে রিসিভ করে নিছে, সমাজে এটা সুন্দরভাবে আত্মস্থ করে নিছে। আগে ঘটতো একটা জায়গাতে, সমাজের একটা মহলে, আর এখন মানে এটা সমাজের প্রত্যেক পরিবারে, বা দুইটা তিনটা পরিবারে, প্রত্যেক এলাকায়, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক স্থানে স্থানে এটা এখন বিস্তার লাভ করছে। তাহলে পরিবর্তন হয় নাই? কিন্তু এই মানে ইতিহাস খারাপ আমাদেরকে কি জিনিসটার শিখায়? এখন সমাজে সবাই এটারে গ্রহণ করে। মানে ইতিহাস, এই ইতিহাস এই যে আমাদের তাহলে কি ইতিহাস শিখালো? ইতিহাস আমাদেরকে, ইতিহাস, ইতিহাস এখানে থেকে একটা আমরা কথা কি আছে, শিক্ষা নিলাম? আমি একটা কথা বলি। হ্যাঁ, একটা কথা আছে যে কি বলে, একটা প্রচলিত কথা আছে আমাদের এই সমাজে, যে ইতিহাস নিরর্থক নয়। ইতিহাস নিরর্থক নয়, না, ইতিহাস বড় নির্মম, তবে নিরর্থক নয়। আর আমার এখানে একটা কথা আছে যে আমি বিভিন্ন লেখায়, আমার বিভিন্ন পেজের লেখায় লিখছি যে আমাদের দেশে প্রত্যেকের সামনে ও প্রতিনিয়ত ঐতিহাসিক ঘটনাগুলা ঘটতেছে, এবং ইতিহাস থেকে আমরা কিন্তু ঘটনা দেখার পরেও, ইতিহাস থেকে আমরা, ইতিহাসের নির্মম যে ট্রেজেডি, এটা হলো ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না। আমাদের সামনে যে ঘটনাগুলা ঘটতেছে, এটাই তো, গতকালকে যে ঘটনাটা ঘটছে এটা আজকে ইতিহাস। এই গতকালকের এই যে ইতিহাসটা, সামনে যে ইতিহাসগুলো আমাদের চোখের সামনে ঘটতেছে, এই ইতিহাসের সবচেয়ে দুঃখজনক বিষয়টা হলো ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না। এটা মনে করেন আপনার এই কি বলে, মনে করেন 90 সালের ঘটনা আমরা জানি। 90 সালে একটা দেশে একটা আমি আন্দোলন বিদায় হয়েছে। নিলাম। তারপরে আপনার 15ই ফেব্রুয়ারি যে একটা আন্দোলন হয়েছে, 15ই ফেব্রুয়ারি এই দেশে রাজনীতি
জি জি, এই ফাঁকে আমি 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 আরেকটা ছোট্ট একটা জিনিসের দিকে একটু মামুন ভাই কিছু বললেন? আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এনামুল ভাই, জি এনামুল ভাই, জি ছোট্ট একটা আ জি জি ঘটনা বলেন। বা দৃষ্টি আকর্ষণ করতে চাই। গণ অধিকার পরিষদ হ্যাঁ বলেন। জি ডাকসুর সাবেক ভিপি নূর হোসেন নূর, হ্যাঁ জি রাশেদ খান জি নাকি নামটা ভালো করে জানি না। প্লাস হলো আপনার এই জি ইয়া হ্যাঁ রাশেদ খান, ফারুক এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, এই আরেকজন হলো আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক ভাই। দেখি। ওদের গণ অধিকার পরিষদের সময় তারা সবাইকে একে অন্যের সঙ্গে দেখছি খুব অন্তরঙ্গ, খুব ক্লোজ। পরে একটা সময় আবার তারেক এক পার্টি, হ্যাঁ রাশেদ হ্যাঁ এক পার্টি, সরি রাশেদ না, হ্যাঁ তারেক রাশেদ, মানে মোটামুটি ডিভাইডেড হয়ে গেল। এই ফারুক হ্যাঁ খান খুব মন্দচারী বলল হ্যাঁ বিপিনুরের নামে, মুসাদের এজেন্ট সহ অনেক কিছু। আবার সেই ফারুকই আবার এই বিপিনুরের দলে ঢুকে ভালো একটা পদ পদবি নিয়ে এখন আবার তার খুব সাফাই গাচ্ছে। তো আসলে আমাদের সততা বা আদর্শের জায়গা কোনটা? উদীয়মান নেতা হিসেবে বিপিনুরকে আমিও পছন্দ আসলে করতাম, এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমিও তাকে ভালোবাসতাম এবং তার সাথে আমারও মানে না একটা এইখানে সময় খুব ইয়া ছিল। পরে যখন দেখলাম তার এই যে কার্যক্রম যেভাবে মানে এগোচ্ছে বা যা করতেছে, এটা তো আসলে একটা সময় প্রশ্ন উঠেই যাবে, যার কারণে পরে আস্তে করে কেটে পড়ছে। হ্যাঁ এখানে একটা ভালো একটা গুরুত্বপূর্ণ বিষয় আনছেন। দেখেন দেখেন বিপি কিছুদিন আগে এবং কিছুদিন আগে এই আমাদের ফারুক খানি মাননীয় ফারুক উপদেষ্টা সাহেব মহোদয়, আপনার এভাবেও আমাদের মানে সিলেটের ইয়ার করছেন কৃতি যে সন্তান এই সৈয়দ নূরের রেজওয়ান দল তাকে হাসান, আঘাত করছে, এটা আরো আগের ঘটনা। কোন একটা এই ইয়াতে সেন্টারে তারেক রহমান আঘাত হ্যাঁ না করছে। এটাই মানে ওনার একটা মন্তব্য, যে আমি এই কথাটা আসতেছি যে 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 কথাটা বললেন যে এই যে আমাদের বর্তমানে উপদেষ্টা, একজন উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান একটা মন্তব্য করেছিলেন যে এই বিপি নুরু সাহেব সম্পর্কে, যে এই বিপি নুরু সাহেব বিপি নূর বলতে বলতে ওনাকে আসলে ওনার অরিজিনাল যে নুরুল হক নুরু, এখন ওনার নামের সাথে যুক্ত হয়ে গেছে বিবি নুরুল হক নুরু। হ্যাঁ হুম এই মন্তব্যটা উনি করছেন যে ওনার নামের সঙ্গে অলরেডি বিপি যুক্ত হয়ে গেছে। যে আসলে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি স্থানে একজন ভিপি, নির্বাচিত ভিপি, এটা কিন্তু আসলে নট অনলি ন্যাশনাল ফিগার, এটা আসলে ইন্টারন্যাশনাল ফিগার হয়ে যায়। কারণ ঢাকা হুম বিশ্ববিদ্যালয়টা আমাদের এই এশিয়া উপমহাদেশের একটা গুরুত্বপূর্ণ স্থান, এবং বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবং গুরুত্বপূর্ণ একটি অবস্থান, এটা অনস্বীকার্য। যেই কারণে এখন উনি যে বিশ্ববিদ্যালয়টি বিবি হয়েছেন, গুরুত্বপূর্ণ একজন একটা অবস্থান, যে একটা একটা আহ, নেতৃত্ব পর্যায়ে ছাত্র অবস্থায় যারা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা এবং যারা ছাত্র সংসদের নেতা, তারা এখান থেকে কিন্তু নির্বাচিত নেতা, মানে রিকগনাইজড ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি, একটা সংগঠনের বা একটা রাজনৈতিক দলের একটা অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি, আর একটা ইউনিভার্সিটির বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের জন্য একটা টপ সিরিয়াল এক। তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি জায়গায় নির্বাচিত বিপি, এটা কিন্তু একদম আস্তে ওয়ার্ল্ড ন্যাশনাল ফিগার তো অবশ্যই, এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা ফিগার। এখানে ওনাদের অবস্থানটা এখন বিপি নুরু সাহেব, যে সেই কারণে এ টু জেড একদম শিশু বাচ্চা বিপি নুরু সাহেবের নাম জানি, যেভাবে রাজনীতিতে নাম জানে
একটা শিশু বাচ্চা কিন্তু বিবি নুরুল সাহেবের নাম জানে এবং ওনার চেহারা জানে। এই অবস্থানটা থেকে ওনার যে পদবি এবং ওনার যে অবস্থান, রাজনৈতিক অবস্থানটার সাথে ওনার অ্যাক্টিভিটিসটা মিলতেছে না। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে, আমরা তো আর এত বড় মাপের নেতা না। উনি যতটুকু যে মাপের নেতা, আমরা কিন্তু এই মাপের নেতা হইতে পারি নাই বা হওয়া সম্ভব না। এটা অসম্ভব বিষয়। সেই জায়গাতে উনি কিন্তু এটা অনেক বড় মাপের স্থানে অবস্থান করেন। কিন্তু উনার এই স্থানের সাথে উনার যে চেয়ারের, উনার যে পদবি, উনার যে মর্যাদাগত যে অবস্থান, এই অবস্থানের সাথে উনার অ্যাক্টিভিটিস এবং কথাবার্তা এটা ব্যাপক গরমিল বা একটা ফারাক, যে জিনিসটা এখন মানুষের সামনে আসতেছে। না আমি এটা আমাদের দেশের জন্য এটা এটা কিন্তু নট অনলি। হ্যাঁ, আমি শেষ করি, কথাটা শেষ করি। মানে আমি এখানে বলতে চাইতেছি যে এটা, এই যে ফারাকটা এবং ওনার যে আচরণগত যে সমস্যাটা, ওনার যে অ্যাক্টিভিটিসটা সমাজে কিন্তু এখন প্রশ্নবিদ্ধ। এখন এই যে অবস্থানটা, এই ওনার এই অ্যাক্টিভিটিস এর যে নেগেটিভ সাইড গুলা বা এখন যে সমালোচনার অবস্থান পর্যায়ে উনি পৌঁছছেন, এখানে এই লজ্জাটা কিন্তু নট অনলি উনার, এটা কিন্তু আমাদের জাতির জন্য একটা লজ্জাজনক বিষয়। কারণ ওনার চেয়ারটা, ওনার পদবিটা, ওনার অবস্থানটা একটা ন্যাশনাল অবস্থান। এই ন্যাশনাল অবস্থানটা থেকে ওনার ওনার আচরণ, ওনার অ্যাক্টিভিটিস, ওনার কথাবার্তা, এটা অবশ্যই আমাদের জাতির জন্য লজ্জাজনক। আর যে কারণে উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, এটাও আমরা না না আমি আমি এটা আমি খুশি হইতে পারি না। এটা কেউ খুশি আপনি হওয়ার মানে আমার বিষয় না। কথা, এনামুল ভাই আপনি মনে হয় আমার কথাটা বুঝেন নাই বা কথাটা যে ঠিক মতো ইয়া করেন নাই। যখন আমরা এই যে তৃতীয় কোন শক্তি এসে যখন বন্ধুত্বের ভিতরে ফাটল ধরা, এই প্রসঙ্গে আমরা কথা বলতে বলতে আমরা মির্জাপুর পর্যন্ত গেলাম। যাওয়ার পরে হঠাৎ করে আমরা গণ অধিকারের পরিষদের আচ্ছা, ভিতরে যে 4 জন ছিল সরাসরি ভাবে গণ অধিকার পরিষদ অবস্থা। প্রতিষ্ঠা লগ্ন থেকে, আজ- আরো কয়েকজন হ্যাঁ, আছে। তো বিশেষ করে তারা ছিল একদম সামনের আমি কাতারের, সামনের সারির ইয়া। এর ভিতরে নুরুল হক নূর, তারেক রহমান, ফারুক সাহেব, এরপর হইলো রাশেদ সহ আরো কয়েকজন আছে যে যাদের সাথে আমার অ্যাকচুয়ালি মানে খুব ভালো সম্পর্ক ছিল বা একটা ভালো গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল। যে কোনো কারণে হোক সেটা নাই বা হয়নি। কিন্তু আমার কথাটা এটা না, একটা পর্যায়ে গিয়ে ওরা 2টা ভাগ বা 3টা ভাগ হয়ে গেল। আপনার ভাগ হয়ে আবার আমি ওই কথাটাই আসতেছি মোহন ভাই। একটা এখন সময় এই কিছুদিন আগেও কিন্তু শহীদ মিনারে দৌড়ানি গাইছে। আমি মামুন ভাই, তো আমি এই আপনার ফারুক এই সাহেব, প্রশ্নের উত্তরটাতে আসতেছি, কারণ এখন হ্যাঁ, যার আমি 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 ওইটাই বলতেছি যে এই যে ফারুক আপনি সাহেব যেহেতু এই বিপি নূরের বিপক্ষে এই যে বিভাজনটা, বিপক্ষে মানে অবস্থান করে, আমি ওইটা শেষ করে এই নিই। যে মানে বিপক্ষে অবস্থান করে এই হ্যাঁ, মুসাদের এজেন্ট থেকে শুরু করে ওই যে বিকাশের টাকা, এই বিকাশ নূর হিসাবে অ্যাকচুয়ালি এই ফারুক সাহেবই আখ্যায়িত করেছেন, যেটুকু মানে আমরা বুঝতে পারি বা একটু ঘাটাঘাটি করলে জানতে পারি। তা তো সেই ফারুক সাহেবই আবার এই নুরুল হক নূরের গিয়ে আপনার একদম খুব কাছের লোক হয়ে গেল। আবার তারেক রহমান, যেই তারেক ছিল এই সংগঠনটাকে এই সামগ্রিক অর্থে ঐক্যবদ্ধ করার একটা মানে মূল চালিকা শক্তি। আমি আমি মামুন ভাই আপনার কথাটা আমি আসতেছি। এখন যেহেতু আপনি নুরুল সাহেবের নামটা উচ্চারণ করেছেন, সেই কারণে আমার ওনার সম্পর্কে আমার এটা ব্যাখ্যা দিতেই হয়। কারণ এই ব্যাখ্যা না দিলে টোটাল বক্তব্যটা আমার সঠিক হবে না। আমি যে কারণে আমি একটু পিছন থেকে জি ব্যাখ্যাটা জি। দিয়ে আসতেছি। এখন এখন এই কারণে আমি বলতে চাই যে আপনি যে কথাটা না বলতেছেন এদিকে তো যে আমরা তো তাদের কোনো মধ্যে বিভাজনটা হইলো কেন, মানে সমস্যা নেই। বা সে তারা সময় একবার সাহসী পক্ষে সন্তান, বলতেছে, আবার বিপক্ষে কষ্টবাসী। যেতেছে, আবার আবার পক্ষে আসে। হ্যাঁ, এই যে ওনাদের যে বক্তব্যগুলা, যে দ্বিমুখী বক্তব্য, আজকেই বলতেছে ওনার পক্ষে, কালকে ওনার হ্যাঁ, বিপক্ষে বলতেছেন, কথাটা আবার একজাক্টলি এই পরশু দিন জায়গায়। ওনার পক্ষে আসতেছে। এই ঘটনাগুলার কারণটা কি?
মানে কি শিখবো হ্যাঁ, আমরা বা এই ঘটনাগুলোর এই কারণটা কি? আমি ওই ক্রমাগত জায়গাটাতে কি শিখবো? আসতেছি। হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়টাতে আসতেছি। আমি এই কারণেই বলতেছি, আমার কাছে মনে হইতেছে যে এখন আমার কথাটা বলাটা যদিও এটা কি বলে যে ছোট মুখে বড় কথা, কিন্তু তারপরও আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি বুঝি, আমি আমি যেহেতু প্রশ্নটা তুলছেন, এই কারণে আমি বলতে বাধ্য। আমি ওই কারণে বলতে চাইতেছি যে উনার অবস্থানটার কারণে, উনার উনার যে অবস্থানটা এবং উনার যে অ্যাক্টিভিটিসটা, এখানে একটা বিরাট ফারাক সৃষ্টি হয়েছে। আর এই বিরাট ফারাকটা সৃষ্টি হওয়ার পিছনেও অন্য কারণটা হইলো কি, আসলে এখানে এখন যে বিষয়টা প্রকাশ হইতেছে যে উনার পার্শ্ববর্তী লোক, উনার যে সার্কেল, উনার যে টিম, ৫ জনের যে টিম, ৫ জনের টিমের মধ্যে এখন টিম হইতেছে ৩টা বা ৪টা বা ৬টা। উনারাই আবার আলাদা আলাদা দল করতেছেন। এখন এখানে কি বুঝাইতে চাইতেছেন বা কি দুরভিসন্ধি কি আছে, এখানে অন্তরালে কি ঘটনা আছে, ঘটনার অন্তরালের ঘটনাগুলো কিন্তু আমরা জানি না, বা কেউ কোনো সময় আদৌ কাছাকাছি যারা থাকে জানতে পারে, আর শুধু দূরের এই থেকে আমরা ক্ষেত্রে কিন্তু না, জানতে আরো পারি না। বিভিন্ন আমরা কিন্তু এই যা আউটপুটটা আছে আমরা তাই বলছি। হ্যাঁ, মানে বলতেছিলাম ঘটনার অন্তরালের যে ঘটনাগুলা ঘটে সেগুলা সম্পর্কে আমরা এই যে আপনার বাসা সাধারণ জনগণ আসলে আমরা জানতে পারি না, আমাদের ধরাছোঁয়ার বাহিরেই থেকে যায়। এটা বাস্তবতা, এটা মানে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু যেগুলো প্রকাশ্যে চলে আসছে সেগুলো নিয়ে আপনি কিভাবে কি বলবেন? হ্যাঁ, 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 এই কারণেই বলতেছি যে ঘটনার অন্তরালের ঘটনা নাকি আমরা ওই যে জানি না, একটা কিন্তু নাকি যখন ওই যে একটা এই শেষ ৫ কথা আছে জনের রাজনীতি, টিম থেকে যখন আলাদা, যে রাজনীতিতে একটা কথা আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, বন্ধু কখন শত্রু হয়, শত্রু কখন বন্ধু হয় কেউ জানে না। এটা তো আছে।